তো চলুন আমরা 5.1, যেহেতু আমি থ্রু আউট দ্য সেশন আমি আপনাদের সাথে যেগুলো নিয়ে ক্লাস করাবো সেটা হচ্ছে বিজনেস প্ল্যান রিলেটেড অল থিংস, এবং ফাইনালি আপনি যখন বিজনেস প্ল্যান করে সবকিছু কমপ্লিট করে ফেললেন, একটা প্রপোজাল সাবমিশন অথবা কিভাবে আপনি রিটার্ন অন ইনভেস্টমেন্ট ক্যালকুলেট করবেন, সমস্ত কিছু আমি আপনাদেরকে দেখাবো। সো আজকের যেটা সেশন আমরা পড়বো সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট প্ল্যান। চলুন শুরু করা যাক আজকের পড়াশোনা। ওকে, তো ইনভেস্টমেন্ট প্ল্যানিং এর মধ্যে আমরা যা যা পড়বো আর একটু রিক্যাপ করে নিব। সেটা হচ্ছে পরিকল্পনাটা কি, ভবিষ্যতে কোনো কিছু করতে হলেই আমি আজকে কত তারিখ, আজকে 24 তারিখ বা 23 তারিখ কিছু একটা হবে, আজকে 24 তারিখ, রাইট? সো আজকে 24 তারিখ বসে আমি যখন ফিউচারের কোনো বিষয় নিয়ে চিন্তা ভাবনা করবো, বিজনেসটা 1 বছর 2 বছর 3 বছর প্ল্যান করব, কি কি বিষয়ে কোন কোন লক্ষ্য নিয়ে কাজ করব, এই সমস্ত কিছু যদি আমি আজকে বসে অথবা ফিউচারে কি করব সেটা যদি আজকে বসে আমি লক্ষ্য, উদ্দেশ্য, উপাদান সমস্ত কিছু পর্যালোচনা করি, দ্যাট ইজ কল্ড পরিকল্পনা কিংবা প্ল্যানিং। সো এটা নিয়ে একটু কথা বলবো আমরা। দেন বিনিয়োগ পরিকল্পনা এবং আর্থিক পরিকল্পনা, যদিও আর্থিক পরিকল্পনা সেপারেট সেশন উইল বি হ্যাপেন্ড অন থ্রু 5.05 মডিউল। তারপরে আমরা বিনিয়োগ পরিকল্পনা যখন করব তখন অর্থের ব্যাপারটা কিন্তু আসবেই। সো বিনিয়োগ করতে গেলে অর্থ নিয়ে কাজ করতে হবে। দেন বিনিয়োগ পরিকল্পনা প্রণয়নের উদ্দেশ্য, কেন আমরা বিনিয়োগ পরিকল্পনা করা দরকার, না করলে কি বা অসুবিধা হবে, করলে কি বা বেনিফিট হবে, পরিকল্পনার স্তরগুলো, স্টেপ অফ প্ল্যানিং, অর্থাৎ স্টেপ বাই ওয়ান আমরা স্টেপ গুলো নিয়ে আলোচনা করব। কার্যকর পরিকল্পনার ধাপগুলো নিয়ে আলোচনা করব, অর্থাৎ আপনি ইফেক্টিভলি কোনো পরিকল্পনা করতে গেলে কোন কোন স্টেপ আপনাকে পার হয়ে আসতে হবে সেটা আলোচনা করব। বিনিয়োগ আমরা যখন করব তখন কিভাবে করব, কোন কোন ফ্যাক্টর গুলো আমার মাথায় রাখতে হবে বিনিয়োগ করার আগে, সেটা নিয়ে কিছুটা আলোচনা করব। পরিকল্পনার মূল নীতি, প্রিন্সিপালস অফ প্ল্যানিং, আমি যখনই কোনো পরিকল্পনা করব there are some principles, যেই নীতির উপর বেসিস করে আমি পরিকল্পনা করব। পরিকল্পনার উপাদানগুলো আমরা আলোচনা করব। কিছু কিছু জিনিস হয়তো বা আগের সেশনের রিক্যাপ থাকবে, এবং শর্ট অ্যানালাইসিস যেটা আমরা গত সেশনে পড়েছিলাম ব্যবসায় পরিকল্পনার, তার একটু ডেপথ থাকবে। দ্যাট মিনস 2.03 যেই পড়েছিলাম আমরা ব্যবসায়ী পরিকল্পনা, তার কিছু পার্ট এখানে ডিটেইল আকারে থাকবে। বিকজ 2.01, 2.02 and 2.03, these are the basic of business plan, যেটা আপনাদেরকে গত সপ্তাহে আমি পড়িয়েছি। আজ শুরু করার আগে কাজের বিভিন্ন ধারাবাহিক চিন্তা করা, যেমন আমি বিজনেস যখন শুরু করব, যেটা আমি বলছিলাম যে কেউ এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করবেন, কেউ বা এগ্রিকালচার ফার্মের বিজনেস করবেন, কেউ বা ট্রেডিং বিজনেস করবেন, কেউ বা অন্য কোথাও বিনিয়োগ করবেন। বাট যেটাই করেন না কেন, আপনাকে যেটা করতে হবে যে আমি যখন ইনভেস্টমেন্টে যাব, কোন একটা পরিকল্পনা করতে যাব, সেটার প্রাথমিক কোন কোন বিষয়গুলো আমাকে চিন্তা করতে হবে। যেমন লোক লাগবে, ম্যানুফ্যাকচারিং এর জন্য প্ল্যান্টের জায়গা লাগবে, মেশিনারি লাগবে, আমার সেলস এর জন্য সেলস পার্সন লাগবে, মার্কেটিং এর জন্য মার্কেটিং পিপুল লাগবে, সাপ্লাই চেনের জন্য সাপ্লাই চেনের কিছু লোকজন লাগবে, কোথা থেকে র মেটেরিয়াল কিনবো সেইটার একটা ধারাবাহিক চিন্তা করতে হবে। তার মানে প্ল্যানিং হচ্ছে ওই বিষয়টা যে আপনি এখন থেকে আগামী কাল অথবা আগামী পরশু অথবা আগামী বছর কি করতে চান, বা তার পরের 3 বছর কি করতে চান, সেটাকে যখন আজকে বসে আপনি ডিসাইড করবেন, সেটার বিভিন্ন দিক সম্পর্কে ধারাবাহিক চিন্তা করবেন, দ্যাট ইজ অলসো কল্ড প্ল্যানিং। ভবিষ্যৎ কর্মপন্থা সম্পর্কে পূর্ব নির্ধারিত কাঠামো বা ছক তৈরি করাকেও পরিকল্পনা বলা হয়। যেমন আপনি ফিউচারে কি করবেন সেটা যদি আজকে বসে একটা স্ট্রাকচার তৈরি করেন, দ্যাট ইজ অলসো কল্ড পরিকল্পনা বা প্ল্যানিং। আমি যদি পুরোটাকে কনক্লুড করি যে আসলে পরিকল্পনাটা কি, তাহলে বিষয়টা এরকম ভাবে দাঁড়ায়, আপনারা বোঝার চেষ্টা করেন। সেটা হচ্ছে যে কোনো কিছু লক্ষ্য
কিংবা স্ট্র্যাটেজি, কৌশল যেটাকে আমরা বলি, সেটা প্রাইসিং স্ট্র্যাটেজি হতে পারে, সেটা ডিস্ট্রিবিউশন স্ট্র্যাটেজি হতে পারে, সেটা মার্কেটিং স্ট্র্যাটেজি হতে পারে। সো কোনো কিছুর লক্ষ্য, কৌশল এবং অর্থায়ন, অর্থায়ন বলতে টাকা আনা, ইনভেস্টমেন্ট, উৎপাদন, বিপণন মানে বাজারজাতকরণ, যেটাকে আমরা মার্কেটিং বলি ইংলিশে, খরচ, কোন কোন খাতে খরচ করব, কত লাভ হবে, কি পরিমাণ ট্রেড আছে, এই সমস্ত বিষয় যখন আপনি আগে থেকে নির্ধারণ করবেন, দ্যাট ইজ কল পরিকল্পনা কিংবা প্ল্যানিং। এখন পরিকল্পনাটা আমরা জানলাম, ইনভেস্টমেন্ট প্ল্যানিং বা বিনিয়োগ পরিকল্পনাটা কি। তো পরিকল্পনা কিন্তু পরিকল্পনার জায়গায় আছে, আমরা শুধু বিনিয়োগটা ওর সাথে যোগ করবো, অর্থাৎ ইনভেস্টমেন্টের বিষয়টা প্ল্যানিং এর সাথে বা পরিকল্পনার সাথে যোগ করবো। তাহলে আপনি যখন বিনিয়োগ করতে যাবেন, কোথায় ইনভেস্টমেন্ট করতে যাবেন, সেখানে ডেফিনেটলি আমার একটা ফাইন্যান্সিয়াল গোল আছে। কি ফাইন্যান্সিয়াল গোল? আমি এখান থেকে 20% প্রফিট করতে চাই, আমি এখানে এই বিজনেসটাকে 2 বছরে 3 গুণ করতে চাই, বা 5 বছরে এটাকে 2 গুণ করতে চাই। তাহলে আপনার একটা ফাইন্যান্সিয়াল গোল আছে। তাহলে বিনিয়োগ পরিকল্পনা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল গোলটাকে চিহ্নিত করা, যে আপনি কোথায় যেতে চান, কত বিজনেস আনতে চান, কত গ্রোথ আনতে চান, এবং সেটাকে পরিকল্পনা তৈরি করার মাধ্যমে রূপান্তর করার প্রক্রিয়াকেই বলা হচ্ছে ইনভেস্টমেন্ট প্ল্যানিং। তার মানে আপনি কি লক্ষ্য অর্জন করতে চান সেটাকে চিহ্নিত করেন প্রথমে, এবং সেটাকে ইনভেস্টমেন্টের জন্য, পরিকল্পনার জন্য প্রসেসের মাধ্যমে যখন আপনি রূপান্তর করবেন, তখন সেটাকে আমরা বলছি ইনভেস্টমেন্ট প্ল্যানিং। বাহ, ভালো তো, কেউ একজন দাগ দিল, আবার দাগগুলো মুছে ফেললো, ভেরি গুড। ওকে, বিনিয়োগ পরিকল্পনা হচ্ছে এমন একটা প্রক্রিয়া যা আপনার আর্থিক লক্ষ্য বা উদ্দেশ্য সমূহের সাথে আপনার আর্থিক সম্পদগুলো সমন্বয় করে। তাহলে বিনিয়োগ পরিকল্পনা আপনি যখন করবেন, তখন কিন্তু আপনার হাতে ক্যাশ থাকতে হবে, কিছু সম্পদ, যেমন আপনার কাছে হয়তো বা ল্যান্ড থাকতে পারে, আপনার অফিস স্ট্রাকচার থাকতে পারে, আপনার হিউম্যান রিসোর্স থাকতে পারে। তাহলে বিনিয়োগ পরিকল্পনা হচ্ছে এমন একটা প্রসেস যা আপনার আর্থিক লক্ষ্য এবং উদ্দেশ্য সমূহের সাথে আপনার আর্থিক সম্পদগুলো, আপনার যে উদ্দেশ্য বা লক্ষ্য আছে সেটার সাথে আপনার যে সম্পদ আছে সেটাকে কোঅর্ডিনেট করে, সমন্বয় করে। দ্যাট মিনস দুইটার মাধ্যমে আপনার প্রফিট অথবা লক্ষ্য উদ্দেশ্য অর্জন করতে সহায়তা করে। এটাকে আমরা বলছি ইনভেস্টমেন্ট প্ল্যানিং। এবং ইনভেস্টমেন্ট প্ল্যানিং কিন্তু, যেটা আমি বলছিলাম, যে টাকা ছাড়া কখনো ইনভেস্টমেন্ট প্ল্যানিং করে লাভ নেই। ডেফিনেটলি আপনার একটা নির্দিষ্ট পরিমাণ টাকা লাগবে। তার মানে কি, ইনভেস্টমেন্টের জন্য সবচেয়ে মূল উপাদান কি? মূল উপাদান হচ্ছে টাকা। ডেফিনেটলি আপনার অন্যান্য প্ল্যান থাকতে হবে, কোথায় আপনি বিনিয়োগ করবেন, লক্ষ্য উদ্দেশ্য থাকবে, কিন্তু সবকিছুই সম্ভব হবে যদি আপনার কাছে টাকা থাকে। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে স্যার, আপনি বলছেন টাকা থাকতে হবে, টাকা ছাড়া কি বিজনেস করা যায় না? হ্যাঁ যায়, যাবে না কেন? টাকা ছাড়াও বিজনেস করা যায়। সেক্ষেত্রে আপনাকে প্ল্যানটা ওভাবে করতে হবে যে আপনি কিভাবে টাকা নিয়ে আসবেন, আবার ওইটা কিভাবে ইনভেস্ট করে উইদিন দ্য টাইম পিরিয়ড ওই টাকাটাকে আপনি প্রফিটে পরিণত করবেন, এবং যার যার টাকা তাকে তাকে ফেরত দেবেন। সো এভাবেও কিন্তু প্ল্যান করা যায়। এখন আমার কাছে টাকা নাই, আমি হয়তো কিছুদিনের জন্য লোন নিয়ে বিজনেস শুরু করতে পারি। সেটা পার্সোনাল লোন হতে পারে, ফ্যামিলি লোন হতে পারে, ব্যাংক লোন হতে পারে। বাট আমার পরিকল্পনাটা খুব ইম্পর্টেন্ট, যে আমি কিভাবে কাজ করতে চাচ্ছি। তাহলে পরিকল্পনা আপনি যাই করেন না কেন, আপনার আর একটা উপাদান হচ্ছে অর্থ। সুতরাং বিনিয়োগ পরিকল্পনা করতে গেলে আপনাকে অর্থ ছাড়া বিনিয়োগ পরিকল্পনাটা করা মানে অহেতুক বলবো আমরা। তো চলুন আমরা বিনিয়োগ পরিকল্পনা শুধু সম্পর্কে একটু একটা ছোট্ট ভিডিও দেখে আমরা ইনভেস্টমেন্ট প্ল্যানিং এর এইটা দেখে দেন আমরা আর্থিক পরিকল্পনায় যাব। Coming up with an investment plan seems like rocket science to many people. However, in reality, it's a piece of cake. Let's see how you can make your own investment plan.
First, you need to calculate your total income per month, which may include, say, your salary and the rent from some property you own. By adding them both, you'll be certain of your total monthly income. Second, calculate your monthly expenses by making a list of items you require every month. These may include your groceries, utility bills, your child's school fee, etc. Subtracting your total monthly expense from your monthly income will tell you how much excess money you earn every month, which can also be turned into your personal savings. The term personal savings usually reminds us of our dreams that we can achieve if only we had enough money. It may be a new car, a new house, a trip to your favorite holiday spot, and the list goes on and on. Suffice to say that dreams have no limits. Nevertheless, there are certain basic goals which are dreamed of by almost everyone. These goals are also promoted internationally as the most common savings goals of every person's life. These include saving for emergencies, children's education, a blissful retirement, and general needs that one comes across during the course of life. Let's find out more about these savings goals and how one can achieve them. It is said that life's what happens to us when we're busy planning for something else. We can come across emergencies at any point in our lives. Therefore, it's important that we save some amount of money for them. The basic rules of emergency savings are: these savings should be equivalent to 3 months of your total income. Savings should be kept in a current account and an investment scheme separately. 70% of your savings should be invested in a money market fund and 30% in your current account. This distribution of your emergency savings is to ensure that most of this money earns you a healthy profit through the investment scheme until you feel the need to use it. And some of it also remains readily accessible with the help of a current account. Parenting is one of the toughest jobs in the world, and it keeps us so busy that we often wake up to our kids all grown up and ready for college. It's only wise to start saving money for them while they're still in their cradle. Investing this monthly saving in a children's saving plan helps exponentially in the long run. For example, if you invest 3,500 rupees on a monthly basis during the initial 18 years of your child's life, and assuming the scheme provides a consistent return of 12% during this period, then you'd have more than 2.4 million rupees to put your kid through a respectable college by the time he's ready. Life seems like a happy trip, as long as we're earning money and bearing all expenses with ease. But what will happen once we retire? The more we save today while we're earning money, the less troubles we'd face when we aren't. Investing always proves to be magical, especially when it's given a large amount of time to grow. Consider investing 4,000 rupees every month in a retirement savings fund, which gives a consistent return of 12% for 25 years during the span of your career. In such a case, you'll have more than 6.7 million rupees by the time you retire to ensure that your life remains carefree and delightful. Being happy often depends on things we achieve during our life's journey. Some of these basic achievements come at certain intervals, as they usually cost a fortune. In order to ensure that you don't have to wait really long to achieve goals like a new car or a new home, categorize these goals as short-term, medium-term, and long-term, and invest accordingly. Calculating and working for an investment plan may seem tiring at this moment, but your consistent little efforts can ensure that you steer through life without any hassle. আচ্ছা, এবার আপনাদের সাথে একটু আলোচনা করি। ভিডিওটা তো দেখলাম, কিছু কথাও বললাম, নাও আমাদের একটু ডিসকাশন করা দরকার। আপনাদের প্রশ্ন আসতেই পারে, স্যার পড়াচ্ছে বিজনেস প্ল্যান আর ভিডিও দেখাচ্ছে পার্সোনাল ইনভেস্টমেন্ট, কেন? কেউ একজন বলেন তো, কেন এই ভিডিওটা দেখালাম? কি বা এখানে শেখার আছে? আর পার্সোনাল ইনভেস্টমেন্ট শিখে বিজনেস ইনভেস্টমেন্টের কি লাভ?
বলেন এনিওয়ান গুলো অসুবিধা নেই। জি ওয়ালাইকুম আসসালাম। জি জি জি, প্লিজ। মানে আমি যদি আমার পার্সোনাল লাইফে যদি আমার ইনকাম না থাকে তাহলে তো আমি বিনিয়োগটা কিভাবে করবো, মানে আমার মূলধন প্রয়োজন বিনিয়োগের ক্ষেত্রে, তার জন্য আমার পার্সোনাল লাইফেরও আর কি উন্নয়ন আর কি ইনকামটা এখানে দেখানো হয়েছে, এরকম কি স্যার? আসসালামু আলাইকুম শুনলাম আপনারটা, স্যার। আমি বলছি অ্যান্সার দিচ্ছি পার্শিয়ালি। জি রাবিয়া ইয়াসমিন জি বলেন। আমি এখানে বুঝতে পারলাম যদি পার্সোনাল লাইফে সে ডিসিশনটা ঠিক মতো নিতে পারে, প্ল্যান করতে পারে, তার অল্প ইনকাম দিয়ে বা বেশি ইনকাম দিয়ে তার সংসার পরিচালনা হইতে পারে, এখানে একটা মানে ওইটার উপরে সে বিজনেস প্ল্যানটাও একটা মানে শিক্ষা নিতে পারে আর কি, দক্ষতা অর্জন করতে পারে। কাছাকাছি পুরোটা নিচ্ছি না, হ্যাঁ থ্যাংক ইউ, বাট বলছেন দ্যাটস ভেরি গুড পার্ট। হ্যাঁ জি ফরিদুল তুহিন আপনি বলছিলেন বলেন। এখানে একটা ক্লিয়ার একটা মেসেজ আছে, মেসেজটা হচ্ছে যদি কিছু করতে চাই আমাদের ফার্স্ট আমাদের একটা গুড একটা প্ল্যানিং থাকতে হবে। যে প্ল্যানিং এর মধ্যে হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল ভাবে আমরা আসলে কতটুকু সলভেন্ট আমরা, এখানে এই ব্যাপারটা খুব ক্লিয়ারলি দেখানো হচ্ছে আমি কিভাবে আমার সেভিংসটা ইউজ করবো, আমার বিজনেসের জন্য কি পরিমাণ করবো, আমার গোলটা কি হবে, আমার পুরো একটা প্ল্যান সেট আপ করে যেখানে আমার গোলটা আমাকে নিশ্চিত করতে হবে। তারপর এই মেসেজটার মধ্যে পুরো একটা প্ল্যান শুরু থেকে শেষ পর্যন্ত বোঝানো হয়েছে যতটুকু আমি বুঝতে পেরেছি। কাছাকাছি অনেক। আর কেউ? নাজমুল ইসলাম জি বলেন। জি, আমি এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে প্রথমে একটা মেসেজ যেটা ছিল জব লাইফে গিয়ে একটা প্ল্যানিং করতে হবে তার হোল লাইফটা, এবং সর্বশেষ সে লাইফ পর্যন্ত সে কি করতে কিভাবে কি করবে, যে হচ্ছে সেভিংস। তার লাইফের শুরু থেকে সে একটা 20% বা তার স্যালারির 12% সে যদি সেভিংস করে প্ল্যানিং করে সে যদি তার ইনকাম টুকু করে এবং তা খরচ করে, তাহলেই তার সে পুরো লাইফটা সে ভালোভাবে কাটাতে পারবে। যদি সে এই সিদ্ধান্তটুকু সে না নিতে পারে ভালো করে, তাহলে তার ইনভেস্টমেন্ট এবং তার পুরো পরিকল্পনা, তার হোল লাইফটাই মানে হয় অন্যদিকে চলে যাবে। ওকে আরেকটু ক্লিয়ার, বাট অনেকখানি বলেছেন তিনজন মিলে। আর যদি কেউ বলতে পারেন বা বলতে চান ইউ ক্যান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার কাছে প্ল্যানিং এর বিষয়টা যেটা মনে হয় যে আপনি আপনার কাছে 10 টাকা আছে কিনা 10,000 টাকা আছে কিনা এটা আসলে ম্যাটার না, ম্যাটার হচ্ছে যে আপনি প্ল্যান করতে অভ্যস্ত কিনা। যে ব্যক্তি তার পার্সোনাল লাইফে তার সীমিত ইনকাম দিয়ে হচ্ছে প্ল্যান করে এক্সিকিউট করে পার্সোনাল লাইফে সাকসেসফুল হবেন, ওই ব্যক্তি বিজনেসে গিয়ে ওই হচ্ছে একইভাবে আরো বড় ক্যাপিটাল নিয়ে আরো বড় রেসপন্সিবিলিটি নিয়ে হচ্ছে যে সাকসেসফুল হওয়ার পসিবিলিটি হচ্ছে যে ওনার সেই ক্ষেত্রে বেশি থাকবে। সো আমার কাছে মনে হয় যে আপনার এই ভিডিও দেখানোর উদ্দেশ্য এটা যে প্ল্যানিং ইজ অল অ্যাবাউট টু আসলে ব্যক্তি জীবনে হোক, সেটা হচ্ছে সামাজিক জীবন হোক, ব্যবসায়িক জীবনে হোক, বেসিক যে কোর প্ল্যানিং এটার মেসেজটা একই। আমরা হচ্ছে ব্যক্তি লাইফ চালাতে গেলে বা ব্যবসায়িক লাইফ চালাতে গেলে যেখানেই আমরা প্ল্যানটা করি না কেন, প্ল্যানিং এর যে কোর ইনগ্রেডিয়েন্টস গুলো আছে, যে সমস্ত জিনিস আমাদেরকে মাথায় রাখতে হয় প্ল্যান করার জন্য, সেগুলো কিন্তু একই থাকে। হয়তো ভলিউমটা চেঞ্জ হয় পার্সোনাল লাইফ থেকে যখন বিজনেসে কিংবা সোশ্যাল লাইফে এক্সিকিউট করে। এর জন্য হয়তো স্যার আপনি আমাদেরকে ভিডিওটা দেখাচ্ছিলেন, আমার পার্সোনাল অপিনিয়ন এটা। থ্যাংক ইউ স্যার। থ্যাংকস এ লট, থ্যাংকস। মানে সবাইকে ধন্যবাদ, বাট রুহুল আমিনকে স্পেশাল ধন্যবাদ, বিকজ রুহুল আমিন যেটা বলেছে এক্স্যাক্টলি রাইটলি পয়েন্টেড আউট। সেটা হচ্ছে যে দেখেন, সেলস ইজ সেলস, ইনভেস্টমেন্ট ইজ ইনভেস্টমেন্ট, হোয়াট এভার ইন পার্সোনাল লাইফ অর ইউর বিজনেস লাইফ, and business is a kind of human body. So আপনি যে জায়গায় ইনভেস্ট করেন না কেন, আপনাকে ইনভেস্টমেন্টের সময় বেসিক কিন্তু কিছু আইডেন্টিফাই করতে হবে যে আপনি কেন ইনভেস্ট করছেন, কোথায় ইনভেস্ট করছেন, সেখান থেকে কি সেভিংস আসবে, এটা কি শর্ট টার্ম হবে কিনা। আপনি যখন পার্সোনাল লাইফে ইনভেস্ট করবেন, একইভাবে বিজনেসও আপনি চিন্তা করবেন আপনি কি শর্ট টার্ম ইনভেস্টমেন্ট করবেন নাকি মিড টার্ম করবেন নাকি লং টার্ম করবেন। সো সমস্ত কিছু কিন্তু আপনাকে বিজনেস যেভাবে আপনি ইনভেস্ট করবেন, আপনাকে প্রত্যেকটা এক্সপেন্সের খাতগুলো আপনাকে বের করতে হবে, ওখান থেকে ইনকামের খাতগুলো বের করতে হবে। আমার ইনভেস্ট করলে কতদিন পরে কত রিটার্ন আসবে, আসলে এটাকে রাইট ইনভেস্টমেন্ট কিনা। আবার একইভাবে আপনি যখন একটা ফ্যামিলি চালান, তখন আপনাকে চিন্তা করতে হয় যে আমি যখন একটা ইনভেস্টমেন্টে যাব, সেই ইনভেস্টমেন্টে যাওয়ার পরে আপনি কিন্তু সাথে সাথে রিটার্ন পাবেন না। ইউ উইল গেট দিস রিটার্ন আফটার 6 months,
1 year 2 year 3 year, আসলে ওই সময় পর্যন্ত আপনার পার্সোনাল লাইফ আপনি চলতে পারবেন কি? যেটা আমি ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এ আমি আবার পড়াবো। তো এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে ইনভেস্টমেন্ট প্ল্যান আপনি যখন করবেন অবশ্যই আপনাকে বেসিক কিছু জিনিস আপনাকে চিন্তা করতে হবে। আপনার পার্সোনাল লাইফে আপনি যেভাবে ইনভেস্টমেন্ট প্ল্যান করেন ইটস এ সেম থিং, বাট খাতগুলো আলাদা। আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্ট করবেন সো আপনার খাতগুলো আলাদা হবে। আপনি হয়তো এগ্রিকালচার বিজনেস করবেন, আপনার খাতগুলো আলাদা হবে। আর একজন হয়তো বা অনলাইনে বিজনেস করবে, তার খাতগুলো আলাদা হবে। বাট প্ল্যানিং শুড বি ইন দ্যাট ওয়ে। এখানে আরেকটা মেসেজ ছিল, খেয়াল করে দেখবেন যে আপনি যখন ইনভেস্ট করবেন তখন পুরোটাই ইনভেস্ট করবেন না। আপনার ধরেন কথার কথা 10 লক্ষ টাকা নিয়ে আপনি ইনভেস্ট করতে চান, আপনি কখনোই 10 লক্ষ টাকা পুরোটা ইনভেস্ট করবেন না। এখানে আপনাকে একটা ইমার্জেন্সি সেভিংস রাখতে হবে, যেটা ইট মে বি 70% অফ ইউর টোটাল ক্যাপিটাল। সো আপনার 10 লক্ষ টাকা থাকলে আপনাকে ধরে নিতে হবে আপনার কাছে 7 লক্ষ টাকা আছে। বাকি 3 লক্ষ টাকা আপনাকে আলাদা করে কোন একটা ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্টে আপনি রেখে দিবেন, যেখানে ধরে নেবেন এই টাকাটা আপনার কাছে নাই। You have only 7 lakh taka. Now this is your plan how to use 7 lakh taka equivalent to 10 lakh taka investment. আমি একটা এক্সাম্পল দিই, তাহলে আপনাদের সহজ হবে। ধরেন আপনি 7 লক্ষ টাকা নিয়ে এক্সপোর্ট ব্যবসা শুরু করেছেন অথবা এগ্রিকালচারাল বিজনেস শুরু করেছেন, কিন্তু আপনার হাতে ছিল 10 লক্ষ টাকা। তাহলে 3 লক্ষ টাকাকে আপনি আলাদা করেছেন। তাহলে এই মুহূর্তে এই যে 7 লক্ষ টাকা আছে, যদি এগ্রিকালচারাল প্রোডাক্ট হয় তাহলে আপনাকে বীজ কিনতে হবে, সার কিনতে হবে, আবার অন দ্য সেম টাইম আপনাকে এটা বিক্রি করে আবার এখান থেকে মুনাফাও আসতে হবে। সো আপনার যদি এটা 3 মাসের প্রোডাক্ট হয়, 3 মাস পরে যদি এটা এগ্রিকালচার প্রোডাক্ট আপনার বিক্রি করতে হয়, তাহলে আপনি এমন কাজ করতে পারেন কিনা যে যাদের কাছ থেকে সার বীজ বা বিভিন্ন জিনিস কিনছেন তার কাছ থেকে ক্রেডিট ফ্যাসিলিটি নেওয়া, সেটাকে লাগালেন, আবার 2-3 মাসের মধ্যে যখন ফসল উঠলো তখন তাকে একটা পার্সেন্টেজ দিয়ে আপনি তাকে দিয়ে দিলেন। তাহলে কি আপনি কম টাকার মধ্যে কিন্তু ইনভেস্টমেন্ট সাজালেন। আমি আপনাদেরকে এক্সাম্পল দিই, যেগুলো বড় বড় অর্গানাইজেশন বাংলাদেশে দেখছেন অথবা পৃথিবীতে দেখছেন, মাল্টিনেশনাল কোম্পানিগুলো, তারা কিন্তু তাদের ইনভেস্টমেন্ট ইজ ভেরি লেস। ইন সাম কেস দ্যাট ইজ নেগেটিভ, অর্থাৎ নেগেটিভ ক্যাপিটালে বিজনেস করছে। কিভাবে করছেন একটা এক্সাম্পল দিই, আমার প্রিভিয়াস অর্গানাইজেশন গুলোর এক্সাম্পল দিলে আপনাদের জন্য সহজ হবে। যেমন ইউনিলিভার কিংবা জিএসকে এর কথা বলি, গ্ল্যাক্সোস্মিথক্লাইন। ইউনিলিভার কি প্রোডাকশন করে? বিভিন্ন ম্যানুফ্যাকচার করে তাদের বিউটি প্রোডাক্ট, তাদের ফেব্রিক ওয়াশ, বিভিন্ন সাবান, শ্যাম্পু, বিভিন্ন কিছু। এদের বিক্রির জন্য কি আছে? একটা ডিস্ট্রিবিউশন চ্যানেল আছে, অর্থাৎ বিভিন্ন ডিস্ট্রিবিউটর এখানে আছে। তো তারা কি করে? ডিস্ট্রিবিউটরের কাছ থেকে অ্যাডভান্স টাকা নেয়, যে তুমি আমাকে 5 লক্ষ টাকা পাঠাও, তাহলে তোমাকে আগামী পরশু দিন তোমার কাছে মালটা আমি পৌঁছে দিব। তাহলে 5 লক্ষ টাকা আজকে পাঠালো, ও প্রোডাক্টটা পাবে কিন্তু 3 দিন পর বা 2 দিন পর। অ্যাট দ্য সেম টাইম এই কোম্পানিগুলো আবার বিভিন্ন, যেহেতু রিনাউন্ড কোম্পানি, সো কেউ একে ক্রেডিট দিতে কিন্তু ভয় পায় না। সো যারা প্যাকেজিং ম্যাটেরিয়াল থেকে শুরু করে বিভিন্ন প্রোডাক্ট, তারাও কিন্তু এই কোম্পানিগুলোতে প্যাকেজিং ম্যাটেরিয়াল থেকে শুরু করে বিভিন্ন জিনিস দেয় এবং টাকাটা নেয় 45 ডেজ থেকে 60 ডেজ পরে পেমেন্টটা নেয়। আচ্ছা, এভাবে প্রত্যেকটা সেক্টরে এই কোম্পানিগুলো পেমেন্টটা আগে নেয় এবং প্রোডাক্টটা পরে ডেলিভারি দেয়, অথবা প্রোডাক্টটা আগে নেয়, পেমেন্টটা পরে দেয়। তাতে হয় কি, যে তারা যে ইনভেস্টমেন্টটা করছে পুরো টাকাটা এখানে লাগে না। দ্যাটস ওয়াই এই কোম্পানিগুলো আস্তে আস্তে ভেরি ইফিসিয়েন্ট ওয়েতে ইনভেস্টমেন্ট এমন ভাবে করে যাতে করে তার ইনভেস্টমেন্টের পরিমাণ কম কিন্তু রিটার্নের পরিমাণ বেশি। সো আপনাদেরকেও চিন্তা করতে হবে, যারা এখানে এন্টারপ্রেনার অথবা উদ্যোক্তা অথবা যারা আজকে বিজনেস শুরু করছেন, তাদেরকে চিন্তা করতে হবে হাউ ইউ ক্যান ইউটিলাইজ ইউর ক্যাপিটাল ইন অপটিমাম ওয়ে, সো দ্যাট আপনি কম টাকা ইনভেস্ট করে বেশি টাকা রিটার্ন পেতে পারেন। দ্যাট ইউ হ্যাভ টু থিঙ্ক। সো এই জন্যই বলছি যে আপনাদেরকে ইনভেস্টমেন্ট প্ল্যান যখন কোনো ওই বিষয়টা চিন্তা করেন যে আপনি কি কি র ম্যাটেরিয়াল আপনি কালেক্ট করছেন, এট দ্য সেম টাইম আপনি যখন প্রোডাক্টটা ডেলিভারি করছেন বিক্রির জন্য, ওখান থেকে আপনি প্রোডাক্টটা কিভাবে অ্যাডিশনাল ইনকাম আপনি নিতে পারেন, অথবা ওখান থেকে আপনি অ্যাডভান্স ইনকাম পেতে পারেন। সো এই ছিল ইনভেস্টমেন্ট প্ল্যানিং এর যে ভিডিওটা দেখালাম। চলেন আমরা ফিরে যাই আমাদের প্রেজেন্টেশনে।
যেখানে আমরা বলছিলাম যে আপনাদেরকে আমি আর্থিক প্ল্যানিং এর কিছু জিনিস শেয়ার করবো, যেহেতু ইনভেস্টমেন্ট প্ল্যানিং এর ব্যাপারটা অর্থের সাথে জড়িত। তো আর্থিক পরিকল্পনা কি? আর্থিক পরিকল্পনা হলো কত টাকা ব্যবসায় বিনিয়োগ করা হবে এবং প্রাক্কলিত ব্যয়ের টাকার উৎস কি হবে, মানে যেই টাকাটা প্রাক্কলিত মানে ফোরকাস্ট করা যে ব্যয় হবে, মানে আপনি যেটা ফোরকাস্ট করবেন আগে থেকে নির্ধারণ করবেন যে আগামী 5 মাসে আপনার কি খরচ হবে। সো যে ব্যয়টা হবে সেটার উৎস কোথা থেকে হবে, অর্থাৎ টাকাটা আসবে কোথা থেকে, এবং বিনিয়োগ শেষে সম্ভাব্য কত টাকা আয় হতে পারে তার একটা পূর্ণাঙ্গ সম্ভাব্য চিত্র। তাহলে ফাইন্যান্সিয়াল প্ল্যানটা হচ্ছে যে আপনি যখন বিনিয়োগ করবেন তার আগে কত টাকা ব্যবসায় বিনিয়োগ হবে, আমি যেই খাতে বিনিয়োগ করব সেই ক্ষেত্রে যেই টাকাটা লাগবে সেটা কোন জায়গা থেকে কালেকশন করব, এটা কি আমার নিজের টাকা, এটা কি আমার ফ্যামিলি থেকে আসবে, এটা কি আমার ফ্রেন্ড সার্কেল থেকে আসবে, সেই উৎসগুলোকে নির্ধারণ করা, এবং বিনিয়োগ শেষে ওখান থেকে কি পরিমাণ রিটার্ন আসবে, দ্যাট মিনস রিটার্ন অন ইনভেস্টমেন্ট, ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট কত টাকা হবে সেটা একটা সম্ভাব্য চিত্রকে আমরা বলছি ফাইন্যান্সিয়াল প্ল্যানিং। তো আর্থিক পরিকল্পনা একজন উদ্যোক্তাকে নগদ সংকটের সমস্যা রোধ করতে সাহায্য করে। আপনি যদি আজকে বসে আগামী 6 মাসে আপনার কি কি খাতে খরচ হবে, কত টাকা খরচ হবে, সেটা যদি আপনি নির্ধারণ করতে পারেন তাহলে আপনি তো ফাইন্ড আউট করে ফেললেন যে আপনার কি পরিমাণ টাকা লাগবে, এবং আপনি যদি এমার্জেন্সি সেভিংস বলে একটা জিনিস রেখে থাকেন তাহলে আপনার কখনো নগদ সংকটের মতন সমস্যা হবে না। আজকে যে কোভিড-19 সিচুয়েশন অথবা বিভিন্ন ঝড় কিংবা বিভিন্ন ফ্লাডের সময় দেখবেন যে অনেকে বিজনেস করে যাচ্ছে, কিভাবে এই সময়টা তাদের ওই ইমার্জেন্সি সেভিংসটাকে তারা হয়তো বা ইউজ করছে। কারণ গত বছরের এপ্রিল থেকে অনেক বিজনেস কিন্তু বন্ধও হয়ে গেছে, আবার অনেক বিজনেস কিন্তু নতুন ভাবে চালু হয়েছে, যেটা আমি এর আগের ক্লাসে আপনাদেরকে বলছিলাম যে স্যানিটাইজেশন, তারপরে আপনার কি বলে মাস্ক, এরভাবে অনেক বিজনেস কিন্তু আস্তে আস্তে চালু হয়ে গেছে। সো আপনাদেরকে আর্থিক পরিকল্পনা যদি প্রপারলি করেন সেক্ষেত্রে আপনার বিভিন্ন ক্যাশ যে ক্রাইসিসটা মাঝে মাঝে দেখা যায়, যেটা ম্যাক্সিমাম উদ্যোক্তার ক্ষেত্রে এই সমস্যাটা হয়, সেটা যদি প্রপারলি করেন তাহলে এই সমস্যাটাই আপনি ফেস করবেন না। এখন আসেন বিনিয়োগ পরিকল্পনা যে আমরা করবো এটার পেছনের উদ্দেশ্য কি। 4টা বেসিক্যালি আমরা উদ্দেশ্য নিয়ে কাজ করি। প্রথম উদ্দেশ্য দেখেন, আপনারা সবাই যারা ইনভেস্টমেন্ট করছেন সবাই যে বছরের প্রথমে বা বিজনেসের শুরুতে লাভ করবেন এই চিন্তা করে কিন্তু অনেকেই আসছেন না, বাট ইউ হ্যাভ এ লং টার্ম ভিশন, ইউ হ্যাভ এ মিড টার্ম ভিশন, যে ফাইন আমি এখন শুরু করবো, আগামী 2 বছর পর আমি আস্তে আস্তে লাভ করা শুরু করবো। বাট প্রাথমিক উদ্দেশ্যটা কি থাকে? প্রাথমিক উদ্দেশ্য থাকে যে অ্যাটলিস্ট আমি 10 লাখ টাকা বা 7 লাখ টাকা যাই ইনভেস্ট করি না কেন ওই টাকাটা যেন আমার থাকে। আমার যেন এমন না হয় যে 10 লাখ টাকা থেকে ক্যাপিটাল কমে 9 লাখ টাকা হয়। তাহলে প্রথম উদ্দেশ্য কি? প্রথম উদ্দেশ্য হচ্ছে টাকাটাকে সুরক্ষা দেওয়া, অর্থাৎ আপনার যে ইনভেস্টমেন্ট সেই 10 লাখ বলি, 7 লাখ বলি, 20 লাখ বলি, 1 কোটি বলি, সেই টাকাটা যেন ওই অবস্থা থাকে, ওটা যেন নেগেটিভ না হয়। নাম্বার 2, ইনকাম বা আয়। তাহলে সেকেন্ড অবজেক্টিভ হচ্ছে আমি কিভাবে, প্রথম অবজেক্টিভ হচ্ছে যে আমি আমার টাকাটাকে সুরক্ষা করলাম, অর্থাৎ এই টাকাতে যেন নেগেটিভ ক্যাপিটাল না হয়, অর্থাৎ আমার প্রফিট না হোক, অ্যাটলিস্ট যেন লস না হয়। আপনাদের মধ্যে যিনি আনমিউট অবস্থায় আছেন প্লিজ মিউট করবেন, আপনার জন্য সবার ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা, সো সেকেন্ড থিং হচ্ছে আমার ইনকাম বাড়ানো, অর্থাৎ সেকেন্ড থিং হচ্ছে আমার অর্থের সুরক্ষা হলো, এরপরে আমার ইনকাম বাড়ানো হচ্ছে সেকেন্ড অবজেক্টিভ। থার্ড অবজেক্টিভ হচ্ছে বৃদ্ধি বা গ্রোথ বা প্রবৃদ্ধি, যেটাকে আমরা বলছি যে আপনি প্রথমে আপনার ক্যাপিটাল সুরক্ষা করলেন, এরপরে ওখান থেকে ইনকাম জেনারেট হলো, এরপর আপনি ডে বাই ডে এটার গ্রোথ হওয়া শুরু করলো। আজকে কালকে ওয়াই বিজনেস, পরশু জেড জানাইছিলাম যে প্রথমটা হচ্ছে সুরক্ষা, দ্বিতীয়টা হচ্ছে ইনকাম, তৃতীয়টা হচ্ছে বৃদ্ধি, অর্থাৎ একটা বিজনেস থেকে কন্টিনিউয়াস আপনি আরো নতুন নতুন বিজনেস খুলছেন, এবং নাম্বার 4 হচ্ছে ট্যাক্স সঞ্চয়।
আমরা যারা বিজনেস করি অথবা যারা চাকরি করি প্রত্যেকের জন্য কিন্তু বাংলাদেশ সরকার একটা ট্যাক্স রিবেট বলে একটা অপশন রাখে। অর্থাৎ আপনি যদি রাইট ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনাকে কিছু টাকা আপনাকে রিটার্ন দিবে, অথবা আপনাকে একটা সেভিংস হিসাবে কথা আপনি যদি আপনার ইনকামের 25% ইনভেস্ট করেন সেক্ষেত্রে আপনাকে এত পার্সেন্ট রিবেট দিবে। আমরা যারা চাকরি করি তাদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে যে প্রত্যেক বছর শেষে জুন জুলাই সেশন শেষে আমরা যখন আমাদের ট্যাক্স রিটার্ন সাবমিট করি তখন আমাদেরকে বলা হয় যে আপনি যদি এত টাকা ইনভেস্ট করেন ইন দ্যাট কেস আপনার সেভিংসটা এটা হবে। একইভাবে যারা আপনারা উদ্যোক্তা হিসেবে এখানে কাজ করছেন বা আপনারা প্ল্যান করছেন নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে ইস্টাবলিশ করা, তাদের জন্য এই ট্যাক্স রিবেটের অপশনটা থেকে যায়। যার ফলে যখন আপনারা রিইনভেস্ট করতে যান, একটা জায়গায় ইনভেস্ট করছেন, ওখানে বেনিফিট আসছে, রিটার্ন আসছে, এবং এরপরে আপনি ওইটাকে আবার রিইনভেস্ট করছেন, দেন ট্যাক্স সেভিংস একটা জিনিস থাকে। তাহলে প্রতিটা বিনিয়োগকারীর ক্ষেত্রেই কিন্তু এই যে 4টা লক্ষ্য বা উদ্দেশ্য বললাম আপনাদেরকে, এই 4টা উদ্দেশ্যকে নিয়েই কিন্তু আপনারা আপনাদের বিনিয়োগ করেন এবং সেখানে বের করে নেন যে আপনার এখান থেকে কি কি ঝুঁকি আছে। তাহলে বিনিয়োগ পরিকল্পনার উদ্দেশ্য হচ্ছে 4টা, একটা হচ্ছে সুরক্ষা, আর একটা হচ্ছে আয়, আর একটা হচ্ছে বৃদ্ধি অর্থাৎ প্রবৃদ্ধি বা ডে বাই ডে গ্রোথ, আর একটা হচ্ছে ট্যাক্স সঞ্চয়। আমরা একটা ভিডিও দেখে আমরা আসবো। He has an average annual income of $100,000 and drives a pickup truck. Mike's hobbies include fishing, camping, golfing, and hunting. He's quite enthusiastic about life and building wealth so he can leave a good legacy for his children. Unfortunately, as of right now, Mike does not have a clue about investment objectives. And clear objectives are a very important part of building wealth. They are used by you and your financial advisors to help determine how your funds could be invested. For example, if an elderly widow with little income wants to invest her life savings, she will primarily be concerned with safety and income. Whereas a young, single lawyer with a healthy income and relatively few financial obligations will likely be more interested in pursuing growth through her investments. There are 4 types of investment objectives: safety, income, growth, and tax savings. And when an investor has more than one investment objective, the success of one may come at the expense of another. Now, for someone like Mike, can you guess which investment objective or objectives would be right for him? Well, let's take a closer look at these objectives. First is the safety of capital. While there is no such thing as an absolutely safe and secure investment, or one that is completely risk-free, if your primary objective is safety, you will look for investments that have a minimal risk level. But then, the safest investments tend to have the lowest rates of return and may not even keep up with inflation. Safe investments include things like government-issued bonds from countries with stable economic environments, high-quality corporate bonds, money market instruments, and securities guaranteed by banks such as GICs. On the other hand, when the primary objective is income, investors sacrifice a degree of safety in order to increase their yields. Even the most conservative of investors like to have some level of income in their portfolio just to keep up with the rate of inflation. Corporate bonds rather than the less risky government bonds tend to yield a higher return. They could be high-quality bonds with a lesser risk, or low-quality, known as junk bonds, with greater risk. Dividend income can be another source of income at a slightly higher risk. Growth might be your primary objective.
Investors who are growth-oriented are normally less concerned with safety and do not totally depend on income from investment funds. These types of investments in growth instruments are more likely to fluctuate in value and come with a greater risk of loss. Higher risk investments may have greater long-term rewards, but in the meantime, you'll probably see some ups and downs. It is important to be aware and prepared for this in advance. Common stock investments, that shares of publicly traded companies, are usually associated with growth and are generally considered highly speculative. You don't really know. While growth securities offer a considerable opportunity for increase in value, there is also the potential of a greater risk of loss. Blue chip stocks offer relative safety because they are shares of established and mature companies, and their growth is primarily related to the long-term growth of the company. In fact, many blue chip stocks also offer a dividend. While dividend payments are not guaranteed, they do offer investors some form of predictable gains. Income generated by common shares is considered capital gains and is taxed differently. Which brings us to the tax savings category. Taxes on capital gains are significantly lower than taxes on interest income or ordinary income like salary. When the primary objective is tax savings, registered plans such as registered retirement savings plans and tax-free savings accounts are the best bet. However, there are also effective ways to shelter growth from annual taxation in open or non-registered accounts, where the investments used do not generate any tax reporting slips. The most common examples are class structure mutual funds and the investment component of a permanent life insurance policy. When considering your objectives, one thing to keep in mind is that not all investments by the same name have the same characteristics. For example, a bond issued by the Canadian federal government is quite different and much safer than a bond issued by an economically troubled country. Common shares from blue chip companies are quite different from startup or highly speculative new companies with unproven track records. As an investor, when you hear the word bond, you should not automatically equate it with a high-quality, low-risk investment. And when you hear the word stock, you should not automatically equate it with high risk. There are varying degrees of risk within each classification. Now talking about Mike, a family man with kids, he would definitely be interested in growth so that he can build wealth to provide a secure financial future for his family. And then maybe income, as well as tax savings. But he won't be too concerned about the safety of his capital because he's young and still actively earning. তাহলে এই ভিডিওটাতে আমরা চারটা যে মেইন জিনিস আপনাদেরকে বললাম সেটা আপনারা বুঝেছেন, বাট আসলে সবচেয়ে জরুরি কি জানেন, এই ইনভেস্টমেন্ট ভিডিওগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই কারণে যে আপনারা যেন বুঝতে পারেন যে ইনভেস্টমেন্ট যখন প্ল্যান করছেন ডেফিনেটলি চারটা অবজেক্টিভ আমাদের থাকবে, বাট এই চারটা অবজেক্টিভের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনি যখন ইনভেস্টমেন্টে যাবেন আপনাকে অবশ্যই আগে চিন্তা করতে হবে যে আপনি যখন ইনভেস্টমেন্টে যাবেন তখন ওখানে আপনি চিন্তা করবেন চারটা অবশ্যই অবজেক্টিভ থাকবে, কিন্তু কোনটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। যেমন যারা একদমই নতুন বিজনেস করতে যাচ্ছেন, একদম প্রথম, যাদের কখনো কোনো বিজনেস করেন নাই বা অভিজ্ঞতা কম, তাদের জন্য প্রথম প্রায়োরিটি হবে সুরক্ষা, অর্থাৎ আপনি আপনার ক্যাপিটালটা আগে সুরক্ষা করেন। মনে রাখবেন যে হাই রিস্ক হাই গেইন, অবশ্যই আপনি বেশি রিস্ক নেবেন বেশি গেইন করবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু ওই যে ভিডিওতে দেখাচ্ছিল, মনে করতে পারেন কিনা, যে একটা বেলুন গ্রোথে দেখাচ্ছিল, একটা বেলুন যেখানে পাশ দিয়ে কিন্তু একটা আপনার সুই দেখাচ্ছিল, তার মানে দের ইজ এ হাই রিস্ক। অবশ্যই আপনার গ্রোথে একটা রিস্ক ফ্যাক্টর কাজ করে। আপনার বেনিফিট যেমন আসবে, একইভাবে যদি কোনো না কোনো ভাবে আপনি ফেইল করেন তাহলে কিন্তু আপনার লসের পরিমাণও অনেক বেশি। তো যারা আপনারা নিউ স্টার্ট আপ বিজনেস শুরু করছেন তাদের জন্য আমার সাজেশন হচ্ছে
যে এমন কোনো বিজনেসে যাবেন না যেটা দেখে প্রথমেই মনে হয় অনেক বেশি লাভ হবে। লাইক শেয়ারের বিজনেস, আপনার দেখে মনে হচ্ছে আজকে 10 টাকায় কিনলাম, কালকে 20 টাকা হয়ে গেল। সো আপনি কিন্তু আসলে শেয়ার বিজনেস বুঝেন না। শেয়ার বিজনেস কি কি কারণে ওঠানামা করে, কখন ওঠে কখন নামে, এই গ্রোথ বা এই ট্রেন্ড কিন্তু আপনি অ্যানালিসিস করেন নাই। বাট আপনি দেখছেন যে গত কয়েকদিন ধরে 10 টাকারটা 20 টাকা, 20 টাকারটা 40 টাকা হচ্ছে, তাহলে আমি এখন ইনভেস্ট করি। ডোন্ট ডু দিস। মেক শিওর আপনি যখন কোনো বিজনেসে যাচ্ছেন সেটা আপনি বোঝেন, দেন ইউ উইল ইনভেস্ট ইন দিস বিজনেস। সেকেন্ড থিং, যারা আপনারা বিজনেস করছেন, হয়তো আপনাদের মধ্যে কেউ 3 বছর করছেন, 6 বছর করছেন, 5 বছর করছেন, কোনো অসুবিধা নেই। আপনারা বিজনেস করছেন, আপনারা কিন্তু বোঝেন যে আসলে কোন জায়গায় ইনভেস্টমেন্ট করা উচিত, কোন জায়গায় রিস্ক ফ্যাক্টর বেশি, কোন জায়গায় রিস্ক ফ্যাক্টর কম। তাহলে আমি যখন অ্যানালিসিস করব যে এখানে আমার লং টার্ম গেইন বেশি, শর্ট টার্ম গেইন কম, আমি যখন দেখব যে আমার এখন কারেন্টলি ইনকাম ইজ গ্রোয়িং এবং এই সময়ে আমাকে কিছুটা হাই রিস্ক নিতে হবে, দেন ইউ উইল গো ফর হাই রিস্ক। বিকজ অলরেডি আপনি 5-6 বছর ধরে বিজনেস করছেন, একটা ইনকাম জেনারেট হয়েছে, সেটাকে রিইনভেস্ট করতে পারবেন, কোনো অসুবিধা নেই। বাট মেক শিওর ইউ আর ডুইং অর ইউ আর ইনভেস্টিং ইন সাচ এ বিজনেস যেটা আপনাকে লং টার্ম বেনিফিট দিবে। সো যারা স্টার্ট আপ বিজনেস, তাদের জন্য সাজেশন হচ্ছে আপনি দেখে শুনে আপনার ক্যাপিটালটাকে সুরক্ষার জন্য আপনি আগে প্রথম প্রায়োরিটি নিয়ে বিজনেস শুরু করেন। যারা আজকে 3 বছর, 4 বছর, 6 বছর, 8 বছর বিজনেস করছেন, তারা আরো বেটার বিজনেসের জন্য তখন তারা লং টার্ম ইনভেস্টমেন্ট অথবা যেখানে হাই রিস্ক নিয়ে হাই গেইন করার সুযোগ আছে সেই জায়গাগুলোতে আপনারা ইনভেস্টমেন্ট করবেন বা ওইটা নিয়ে অ্যানালিসিস করবেন। আচ্ছা, চলুন আমরা ফিরে আসি আমাদের প্রেজেন্টেশনে। কারো কোনো কোশ্চিন থাকলে আমাকে বলতে পারেন। আমি এই রিলেটেড কোনো কোশ্চিন থাকলে অথবা ভিডিও সম্পর্কে কোনো কিছু বোঝেন নাই সেটা আমাকে বলতে পারেন, কোনো অসুবিধা নেই। না বুঝলে কোনো অসুবিধা নাই, কিন্তু না বুঝে চুপ করে থাকলে কিন্তু অসুবিধা, মানে বুঝতে হবে। আপনি বন্ড ইনভেস্টমেন্ট কি সিকিউরিটি আমাদের? ইয়েস, বন্ড ইনভেস্টমেন্ট সিকিউরিটি, এটাই কিন্তু আসলে এখানে আপনার কিন্তু ইনকাম অত জেনারেট হবে না। এটা হচ্ছে লো রিস্ক পোর্টফোলিও। তো বন্ডে আপনি ইনভেস্ট করবেন, ওখানে বছর শেষে 5 বছর শেষে 5%, 7%। সো এটা একটা স্টেডি বিজনেস, এখান থেকে আপনি একটা যা ইনভেস্ট করেছেন প্রফিট পাবেন। বাট এটা হচ্ছে যে একদম শুরুর দিকে বিজনেস। তবে আপনাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনাদের বিজনেসটা আসলে বন্ড কিংবা এই টাইপের বিজনেস আপনাদের কিন্তু না। আপনাদের বিজনেস কিন্তু যারা উদ্যোক্তা হিসেবে বাংলাদেশে আসছেন, আমি প্রথমেই এবং বারবারই এই কথাটা বলি আপনাদের যে ইউ আর দ্য মেইন রিসোর্স ফর বাংলাদেশ। প্রত্যেকটা কোম্পানির যেরকম হিউম্যান রিসোর্স ইজ দ্য মেইন রিসোর্স, একইভাবে আপনারা হচ্ছেন বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ যারা উদ্যোক্তা হিসেবে আসছেন। সো আপনাদের চিন্তা ভাবনা হবে ডিফারেন্ট। আমি এটা স্যার একটু কথা বলতে চাই। আমি এটা আস্ক করছি এই কারণেই যে আমাদের যখন আমরা একটা ভালো পর্যায়ে চলে যাব তখন আমাদের তো সব অলস টাকা থাকবে, তখন আমরা কি এটাতে ইনভেস্ট করতে পারবো কিনা, এই জন্য। হ্যাঁ, অলস টাকা থাকলে আপনি দেখবেন যে এখান থেকে হয়তো 5 to 7% আপনার এখানে রিটার্ন আসবে। বাট আপনি কিন্তু কোনো ডিস্ট্রিবিউশন বিজনেস করলে, ট্রেডিং বিজনেস করলে সেখানে কিন্তু 20% 30% ওখানে বিজনেস প্রফিট আসবে। এখন বন্ড কারা করবে? যাদের আসলে কোনো জায়গায় ইনভেস্টমেন্টের অপরচুনিটি নাই, যে কিনা বিজনেস বুঝে না, যে কিনা উদ্যোক্তা না, তার টাকা পড়ে আছে, সে ওখানে ইনভেস্ট করবে, কারণ ওখান থেকে 5 to 7% বেনিফিট আসবে। এখন তো সেভিংস রেট ইজ ভেরি লো। লাইক আপনি যদি কোনো ব্যাংকে অ্যাকাউন্ট রাখেন, ওইটার সেভিংস রেট হয়তো বা 5% বা 6% এর বেশি না, হয়তো বা, যদি আমি জানি না। বাট আপনার বন্ডে হয়তো বা সেটা 8-9% কিছু একটা হবে, সেখান থেকে আবার ট্যাক্স কেটে নেবে। সো আলটিমেটলি ইটস এ লস। যারা একদমই কোনো কিছু করার নাই তারা একটা ওই জায়গায় করছে। বাট আপনাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউতে চিন্তা করেন। আপনি কোথায় এক্সপোর্ট করবেন, ইম্পোর্ট করবেন, এগ্রিকালচারাল বিজনেস করবেন, গবাদি পশু ফার্ম করবেন, নতুন নতুন আইডিয়া জেনারেট করবেন, এগুলো হচ্ছে আপনারা করবেন। আমরা একটু আগাই, মোটামুটি একটা ডিসকাশন হয়েছে সোফার, আমরা একটু আগাই এখন এর পরের দিকে। স্যার, জি, মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্টটা কি বন্ডের মতোই পড়ে? মিউচুয়াল ফান্ড, মিউচুয়াল ফান্ড বলতে আপনি কি বুঝাচ্ছেন বলেন তো আমাকে
এক্সাম্পল দেন। আইসিবি আমাদের হুম, এখানে হ্যাঁ, ওটা হচ্ছে যে আইসিবি তো ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ। হ্যাঁ, আপনি ওখানে যখন ইনভেস্ট করবেন, হ্যাঁ সেখানে করতে পারেন, বাট এগুলো কিন্তু আসলে আপনাদের জন্য না। আপনারা কেন এদিকে চিন্তা করছেন? এগুলো কিন্তু আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনারা ব্যাপারটা বোঝার চেষ্টা করেন যে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনি কোন কোন জিনিসগুলো দেখবেন। এগুলো আসলে আপনাদের জন্য না। এগুলো চিন্তা মাথা থেকে সরাই ফেলেন, রাদার নতুন কিছু জিনিস চিন্তা করেন, কিভাবে আপনি নতুন এক্সপোর্ট ইম্পোর্ট এবং এগুলো। আচ্ছা, চলুন আমরা বিনিয়োগ করার আগে কিছু বিষয় আমরা নিজেদেরকে জিজ্ঞাসা করে নিব, নিজেরা নিজেদেরকে প্রশ্ন করব এবং এটার অ্যান্সার বের করব। নাম্বার 1, আপনাদেরকে যে 4টা উদ্দেশ্য পড়ালাম, কোন উদ্দেশ্যে আপনি ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন? নাম্বার 2, আপনি কেন এই অর্থ আপনার নিজের মধ্যে বিনিয়োগ করতে চান? কেন বিনিয়োগ করতে চান? এখান থেকে কি রিটার্ন পেতে চান? কত পার্সেন্ট গ্রোথ চান? আপনি কি বিনিয়োগ করতে চান শুধুমাত্র কি প্রফিটের উদ্দেশ্যে, নাকি সোশ্যালি আপনি আপনার নিজেকে বড় একজন বিজনেসম্যান হিসেবে প্রতিষ্ঠা করতে চান? সো কেন আপনি করতে চাচ্ছেন সেই প্রশ্নের অ্যান্সার আপনি বের করেন। নাম্বার 3, এই অর্থ বিনিয়োগে আপনার কত সময় লাগবে, অর্থাৎ কত সময় ধরে বিনিয়োগ করবেন এবং এখান থেকে রিটার্ন কত দিনের মধ্যে আসবে বলে আপনি মনে করছেন। নাম্বার 4, লাভের জন্য আপনি কতটা ঝুঁকি নিতে ইচ্ছুক? আপনি কি হাই রিস্ক নিবেন নাকি লো রিস্ক নিবেন? ওই যে বন্ড, শেয়ার, দিজ আর কাইন্ড অফ প্রাইমারি শেয়ার, লো রিস্ক। আপনি কিনবেন, এখান থেকে একটা স্টেডি প্রফিট পেতে থাকবেন। তাহলে আপনি কি হাই রিস্ক নিবেন নাকি লো রিস্ক নিবেন? আপনি কি আপনার অর্থ বাড়াতে চান নাকি এর মানটি সংরক্ষণ করতে চান? বাড়াতে চান মানে হচ্ছে ইনকাম গ্রোথ, আর একটা হচ্ছে সংরক্ষণ করা মানে হচ্ছে সুরক্ষা। আপনি কি আপনার ক্যাপিটালটাকে সুরক্ষা করতে চান নাকি আপনি এটাকে গ্রোথ দিতে চান, ডে বাই ডে নতুন নতুন বিজনেস অ্যাড করতে চান? তো দিজ আর দ্য কোশ্চেন ইউ হ্যাভ টু আস্ক ইউরসেলফ, এবং আপনাকে এটার অ্যান্সার বের করতে হবে। দেন আপনি উদ্দেশ্য বা লক্ষ্যগুলো আপনি বুঝতে পারলেন যে আসলে আপনি কেন এই বিজনেস করতে চাচ্ছেন। এবার আসেন, আপনি যখন বিনিয়োগ করবেন তখন বিনিয়োগ পরিকল্পনার কিছু পদক্ষেপ আছে। ইনি 1 নম্বরে কি করবেন, 2 নম্বরে কি করবেন, 3 নম্বরে কি করবেন, 4 নম্বরে কি করবেন। তো প্রাথমিক পর্যায়ে যেটা আমরা বলছি পরিকল্পনা, যখন একদম ইনিশিয়াল স্টেজ, তখন আপনি কি করবেন? আসলে প্রথম স্টেজে যেটা হওয়া উচিত যে আপনি কিভাবে নতুন ব্যবসা সেট আপ হবে, কে এটা পরিচালনা করবে এবং এটার ইনিশিয়াল কস্ট কেমন হবে, সেইটা আগে ডিসাইড করতে হবে। যখন আমি আপনাদের আর্থিক পরিকল্পনা পড়াবো 5.05, ওখানে আপনাদেরকে দেখাবো যে একটা বিজনেস শুরু করতে গেলে ইনিশিয়াল কি কি কস্ট হয়, যেমন ট্রেড লাইসেন্স, ইউটিলিটি, এস্টাবলিশমেন্ট, এরকম অনেকগুলো খরচ আছে, ইনিশিয়াল কিছু লোক রিক্রুটমেন্ট। তাহলে আপনি যখন বিজনেস বা বিনিয়োগ শুরু করবেন, সবচেয়ে প্রথম পদক্ষেপ হচ্ছে যে আপনার ব্যবসাটা কিভাবে সেট আপ হবে, অর্থাৎ আপনার অফিস কোথায় হবে, অফিসটা যদি এখানে হয় তাহলে এখানে কি আমি ভাড়া নিব নাকি লিজ নিব নাকি নিজেই করব, আর যদি তাই হয় তাহলে এটা পরিচালনা কে করবে, কারা কারা পরিচালনা করবে, আমি করব, এক্স করবে, ওয়াই করবে, জেড করবে, এবং সেই সাথে কোন কোন খাতে আমার ব্যয় হবে সেই পরিকল্পনাটা বা সেইটার স্কেচ করতে হবে। তো সেক্ষেত্রে যেটা করবেন প্রথম পর্যায়ে, যারা একদম আপনারা নতুন শুরু করছেন বিজনেস, তাদের ক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব যে যারা আপনার কনসার্ন বিজনেস অলরেডি করে, যারা আরএমজি সেগমেন্টে বিজনেস করতে চান, তারা আরএমজি এক্সপার্টের সাথে কথা বলতে পারেন। যারা এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস করেন, তারা এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড যারা বিজনেস করে তাদের সাথে কথা বলতে পারেন। যারা এগ্রিকালচার বিজনেস করতে চান, তারা অলরেডি যারা এগ্রিকালচার বিজনেস সেট আপ করেছে তাদের সাথে কথা বলতে পারেন। যারা অনলাইন বিজনেস করতে চান, অলরেডি যারা অনলাইন বিজনেস করছে তাদের সাথে কথা বলতে পারেন। সো দিজ আর কাইন্ড অফ অ্যাডভাইস যেটা আপনাকে একজন অভিজ্ঞতা সম্পন্ন অথবা সফল ব্যবসায়ী আপনাকে পরামর্শ দিবে যে ব্রাদার অফ সিস্টার, আপনারা এভাবে যেন না, বরং এভাবে যান, এটা আপনার জন্য বেটার হবে। তাহলে এটা আমি বললাম একদম ইনিশিয়াল স্টেজে, প্রথম পর্যায়ে আপনি কি করবেন। দ্বিতীয় পর্যায়ে কোনটা, যখন আপনি ইনিশিয়াল প্ল্যানটা ক্লোজ করে ফেললেন, যে ইউ হ্যাভ ডিসাইডেড যে আপনি এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস করবেন অথবা এগ্রিকালচার করবেন অথবা গবাদি পশু, আপনি যখন ডিসাইড করেই ফেললেন যে ফাইনাল বিজনেস হচ্ছে এইটা, তাহলে এবার আপনি সেকেন্ড পর্যায়ে আসেন, যেটাকে আমরা বলছি আর্থিক পর্যায়ে। অর্থাৎ এই পর্যায়ে আপনাকে নতুন বিনিয়োগের পাশাপাশি আপনাকে নতুন ব্যবসার অর্থায়নের সন্ধান করতে হবে। অর্থাৎ আপনি সব প্ল্যান করে ফেললেন কিন্তু টাকাই তো নাই,
টাকার উৎস থেকে আসবে? আচ্ছা ফাইন, আমি টোটাল যা ইনভেস্টমেন্ট করতে যাচ্ছি তাতে আমার লাগবে 20 লক্ষ টাকা, তাহলে আমার হাতে আছে 10 লক্ষ টাকা, তাহলে বাকি 10 লক্ষ টাকা আমি কোথা থেকে ম্যানেজ করব? লেটস ডিসকাস উইথ ইয়োর ফ্যামিলি। আচ্ছা ঠিক আছে, আমি 10 লক্ষ টাকা, আমার আরো 10 লক্ষ টাকা লাগবে, তাহলে আমাকে তোমরা কে দিতে পারবা? দেখা গেল ফ্যামিলি থেকে 5 লক্ষ টাকা কেউ একজন দিতে পারবে। এরপরে ফ্রেন্ডদের সাথে কথা হলো, যে তারা বললো যে ঠিক আছে, বা রিলেটিভের সাথে কথা হলো যে আমার আরো 5 লাখ টাকা লাগবে, কে দিতে পারবে? সো দিল। এখন আপনাকে চিন্তা করতে হবে যে এই যে 10 লক্ষ টাকা নিজের এবং 10 লক্ষ টাকা যে বাইরের, তাদেরকে কি আপনি শেয়ার হোল্ডার হিসেবে নেবেন? তাদের কি প্রফিট তাদেরকে দিবেন, নাকি তাদেরকে কিভাবে রিটার্নটা দিবেন? তাহলে আপনাকে সেকেন্ড স্টেজে হচ্ছে একদম টাকা পয়সাগুলোর হিসাব শেষ করে কি পরিমাণ টাকা আপনার লাগবে সেটার অনুসন্ধান করতে হবে, বা কোন কোন উৎস থেকে আপনি টাকাটা পাবেন সেটা আপনাকে ম্যানেজ করতে হবে। এমন হতে পারে যে আপনার 20 লক্ষ টাকা এখন লাগবে, বাট ভবিষ্যতে আপনাকে আরো 10 লক্ষ টাকার প্রয়োজন হতে পারে উইদিন 3 or 4 months, অথবা আগামী 1 বছর পরে। ইন দ্যাট কেস আপনি আপনার ফ্রেন্ডদের সাথে কথা বলে রাখতে পারেন, বা অন্য যারা আপনার শুভাকাঙ্ক্ষী পরিচিত অথবা যাদের কাছে যথেষ্ট পরিমাণে ইনভেস্টমেন্ট করার মতো সুযোগ আছে, তাদেরকে বলে রাখতে পারেন যে দেখ আমি এই বিজনেসটা শুরু করছি, দেখি কি এটা আশা করি ভালো হবে, হয়তো 1 বছর পর তোকে আমি বিজনেস পার্টনার হিসেবে নিতে পারি। দিস ইজ কাইন্ড অফ কনভারসেশন আপনি রেডি করে রাখতে পারেন, সো দ্যাট ফিউচারে আপনার যখন কাউকে বিজনেস পার্টনার হিসেবে লাগবে, এমন হতে পারে তাকে আপনি নিতে পারেন। ডিপেন্ডস অন ইউর বিজনেস সাইজ এবং নেক্সট বিজনেস অপরচুনিটি। নাম্বার 3, আপনি যখন টাকাও ম্যানেজ করে ফেললেন, পরিকল্পনাও ফাইনাল করে ফেললেন, কি বিজনেস লক্ষ্য সবকিছু হয়ে গেল, দেন থার্ড স্টেজ হচ্ছে আইনি প্রস্তুতি, লিগ্যাল অ্যাকশন। অর্থাৎ আপনি যদি এক মালিকানা কারবার করেন তাহলে আপনাকে ট্রেড লাইসেন্স করতে হবে, যদি পার্টনারশিপ করেন তাহলে পার্টনারশিপ ডিড করতে হবে, ওই ডিডটা রেজিস্টার্ড করতে হবে, দেন ওই ডিডের এগেইনস্টে আপনি একটা বিজনেস খুলবেন। নাম্বার 3, যদি আপনি লিমিটেড কোম্পানি হন তাহলে আপনাকে কি বলে, আরে ভুলে গেলাম ওইটা, এই যে যেটাকে আমরা বলি মেমোরেন্ডাম অফ, হ্যাঁ মেমোরেন্ডাম অফ আর্টিকেল, দিজ আর থিংস যেটা আপনাকে তৈরি করতে হবে। মেমোরেন্ডাম অফ আর্টিকেল, মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, এখানে প্রত্যেকটা কোম্পানির ডিটেল থাকবে, পরিচালনা পর্ষদ কারা, কত টাকা ইনভেস্টমেন্ট, পেইড আপ ক্যাপিটাল কত, হ্যাঁ ইনভেস্টমেন্ট কত, সমস্ত কিছু ওখানে থাকবে। সেটাও আপনাকে কোনো না কোনো লয়ার বা কাউকে দিয়ে তৈরি করে নিতে হবে। সো দিজ আর থিংস যে আপনি যখন পরিকল্পনার একদম শেষ পর্যায়ে, তখন কিন্তু আপনাকে লিগ্যাল অ্যাকশনে যেতে হবে, যে আপনাকে আইনি কাঠামোর মাধ্যমে আপনাকে রেডি করতে হবে যে আমি বিজনেস করতে গেলে কি কি করতে হবে। দেন ওই লিগ্যাল অ্যাডভাইজার আপনাকে নেক্সট স্টেপে হেল্প করবে। এখন আসেন যে আমি যখন পরিকল্পনা করব তখন পরিকল্পনার ধাপগুলোকে আমি এইভাবে ইফেক্টিভলি ইউজ করব। কিরকম? নাম্বার 1, পরিকল্পনা পরিষ্কারভাবে তার উদ্দেশ্যগুলো উল্লেখ করা উচিত, অর্থাৎ আপনার অবজেক্টিভ কি সেটা অবশ্যই ক্লিয়ারলি উল্লেখ করতে হবে। নাম্বার 2, আপনাকে পরিকল্পনায় পরিমাণ, গুণগত, সময়, ব্যয়, শর্তাদি উদ্দেশ্যগুলি অর্জন করার জন্য সন্তোষজনক ব্যবস্থা নিতে হবে। অর্থাৎ আপনি যখন পরিকল্পনা করবেন সেইটার কোয়ান্টিটি কিরকম হবে, আপনি যদি কোনো প্রোডাকশনে যান তাহলে কোয়ান্টিটি হবে, সেটার কোয়ালিটি কেমন হবে, এটা কি এ ক্যাটাগরি কোয়ালিটি হবে, বি ক্যাটাগরি কোয়ালিটি হবে, সি ক্যাটাগরি কোয়ালিটি হবে, কত দিনের বা কত সময়ের বা কত মাসের মধ্যে আপনার এটা হবে, এবং এখানে ব্যয় যে যে জায়গাগুলোতে আছে সেই জায়গাগুলোতে অর্থাৎ কোন কোন খাতে ব্যয় হবে, এই সমস্ত কিছু ওই পরিকল্পনার মধ্যে লিখিত আকারে রাখা উচিত। নাম্বার 3, পরিকল্পনার নীতিমালা অবশ্যই থাকতে হবে যেটা মানুষকে গাইড করবে। যেমন আমরা বলি না যে কোড অফ বিজনেস প্রিন্সিপাল, আমরা যখন বিজনেস একটা সেট আপ করি সেখানে আমার প্রিন্সিপাল গুলো অবশ্যই থাকতে হবে, যে বেসিক প্রিন্সিপালস আর অনেস্টি, ইন্টিগ্রিটি, পিপুল ওরিয়েন্টেড, কাস্টমার সেন্ট্রিসিটি, দিজ আর কাইন্ড অফ থিংস যে আপনার অবশ্যই বিজনেস করতে হলে আপনার কিছু নীতিমালা থাকতে হবে, যেই নীতিমালা একজন মানুষকে বা আপনার টিমকে গাইড করবে যে তুমি এইভাবে কাজ করবা আর এইভাবে করবা না, তুমি কারোর সাথে খারাপ আচরণ করবা না, তুমি ঘুষ দিবা না, ঘুষ নিবা না, তুমি অনেস্টি বজায় রাখবা, তুমি ইন্টিগ্রিটি বজায় রাখবা, কাজের ক্ষেত্রে ইফেক্টিভ ওয়েতে কাজ করবা। দিজ আর কাইন্ড অফ গাইডলাইন যেটা
প্রত্যেকটা কোম্পানি থাকবে। আপনি যদি কোনো একটা অফিসে যান, কোনো একটা কোম্পানিতে জয়েন করেন, দেখবেন আপনাকে কিছু এইচআর থেকে একটা গাইডলাইন দিবে। দিজ আর দ্য এইচআর গাইডলাইন। কেউ কেউ বলে কোড অফ বিজনেস প্রিন্সিপাল। বিজনেস প্রিন্সিপাল কি কি আছে সেগুলো আপনাকে দিবে, আপনি পড়বেন, সিগনেচার করবেন এবং বলবেন যে আই এগ্রি উইথ দিস প্রিন্সিপালস। সো দিজ আর থিং যেটা আপনাকে বা একজন ইয়েকে গাইড করবে। তাহলে পরিকল্পনা নীতিমালাগুলো আপনাকে থার্ড স্টেপে তৈরি করতে হবে, যাতে করে এটা আপনার টিমের মধ্যে ইফেক্টিভলি গাইড করে। এরপরে আমরা বলছি 4 নম্বর, পরিকল্পনার উদ্দেশ্যগুলো সম্পাদনে কোন কোন বিভাগ জড়িত তা নির্দেশ করতে হবে। অর্থাৎ কে সেলস এর দায়িত্বে থাকবে, কে মার্কেটিং এর দায়িত্বে থাকবে, কে এইচআর এর দায়িত্বে থাকবে, কে সাপ্লাই চেনের দায়িত্বে থাকবে, সেই উদ্দেশ্যগুলো সম্পাদনে কোন কোন ইউনিট রেসপন্সিবল, হ্যাঁ সেগুলো এখানে লেখা থাকবে যে এইটার জন্য এই ডিপার্টমেন্ট রেসপন্সিবল। নাম্বার 5, পরিকল্পনা প্রতিটি কাজের সময় নির্দেশ থাকতে হবে। অর্থাৎ আপনি যদি কাউকে টাইম মানে বলে না দেন যে 3 ঘন্টার মধ্যে শেষ করতে হবে, 3 মাসের মধ্যে শেষ করতে হবে, 6 মাসের মধ্যে করতে হবে, 6 দিনের মধ্যে শেষ করতে হবে, অথবা এই বছরের গ্রোথ ডিসেম্বরের মধ্যে ক্লোজ করতে হবে, অথবা জানুয়ারিতে আপনি যে টার্গেট নিলেন সেটা এই মাসের মধ্যে ক্লোজ করতে হবে। তার মানে প্রত্যেকটা কাজের জন্য আপনাকে সময় আইডেন্টিফাই করে দেবে কতদিনের মধ্যে এই কাজটা করতে হবে। নাম্বার 6, পরিকল্পনার প্রয়োজনীয় খরচ এবং সম্পদ নির্দিষ্ট করে দিতে হবে। আপনি যদি কি পরিমাণ খরচ হবে অর্থাৎ এবং কি পরিমাণ সম্পদ আপনার কাছে আছে এটা যদি আপনি নির্দিষ্ট না করেন, কোনো কিছুই তো মানে অফুরন্ত না বা প্রচুর না। আপনার সম্পদ লিমিটেড এবং এর মধ্যে আপনাকে খরচ করতে হবে। তাহলে আপনাকে পরিকল্পনায় অবশ্যই কি কি খাতে খরচ আছে প্রয়োজনীয় যেগুলো, সেগুলোকে যেমন আইডেন্টিফাই করতে হবে, একইভাবে কি পরিমাণ সম্পদ আছে সেটাও কিন্তু আপনাকে বিজনেসের জন্য নির্দিষ্ট করতে হবে। আদারওয়াইজ যেটা হবে যে আপনি যদি সম্পদ নির্দিষ্ট না করেন তাহলে আপনার বাজেট ফেল করবে। অর্থাৎ যে পরিমাণ আপনার বাজেট থাকা উচিত সেই পরিমাণ বাজেট আছে, যেহেতু আপনি খরচগুলোকে আইডেন্টিফাই করেন নাই সেহেতু আপনি বাজেট ফেল করবে। সো ওই জায়গাগুলোতে অবশ্যই আপনাকে সম্পদ এবং খরচের গুলো সমন্বয় করতে হবে। পরিকল্পনার উদ্দেশ্য সাধনের জন্য দায়ী কর্মকর্তা কে হবে সেটাও আপনাকে আইডেন্টিফাই করতে হবে। অর্থাৎ সেলস এর জন্য কে রেসপন্সিবল, সাপ্লাই চেনের জন্য কে রেসপন্সিবল। প্রত্যেকটা ডিপার্টমেন্ট আপনি কাজ ভাগ করে দিয়েছেন, ঠিক আছে, যেটা 4 নম্বরে আমি বলেছি, কিন্তু রেসপন্সিবল পার্সন কে, কোনটার জন্য কে রেসপন্সিবল সেটা এখানে নির্ধারণ করে দিতে হবে। এখন আসেন আমরা একটু দেখবো যে বিনিয়োগ পরিকল্পনা যখন করবেন ওই সময়টায় কি কি জিনিস করণীয় বা কি কি জিনিস আমাদের দেখা উচিত সেটা আমরা একটু দেখবো। আমরা নর্মালি বলি যখন আপনি পরিকল্পনা করবেন 5টা জিনিস আপনি অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। নাম্বার 1, আপনাকে অবশ্যই পরিকল্পনা লিখিত হতে হবে। মুখে মুখে এগ্রিমেন্ট পার্টনারদের মধ্যে হবে না। মনে মনে আমি চিন্তা করলাম যে আমি এভাবে বিজনেস করব, হবে না। আপনাকে লিখিত আকারে কোম্পানির অবজেক্টিভ, কোম্পানির কার্যকলাপ, কোম্পানির বিজনেস গ্রোথ, কোম্পানিতে কারো পরিচালনা করবে, কোন কোন ডিপার্টমেন্ট হবে, এই সমস্ত পরিকল্পনা অবশ্যই লিখিত আকারে থাকতে হবে। নাম্বার 2, বিনিয়োগের উদ্দেশ্য অবশ্যই পরিষ্কার হতে হবে। এই কথাটা কিন্তু অনেকবার বললাম, কারণ আপনি কোন উদ্দেশ্যে বিনিয়োগ করছেন সেটা অবশ্যই ক্লিয়ার হতে হবে। নট অনলি ইট হ্যাজ টু বি ক্লিয়ার টু ইউ অনলি, আপনার টিমের মধ্যেও যারা আপনার সাথে কাজ করছে তাদের মধ্যেও আপনাকে বিনিয়োগের উদ্দেশ্যটা ক্লিয়ার করে বলতে হবে যে দেখো আগামী 3 বছরের মধ্যে আমার কোম্পানিতে আমরা 20% গ্রোথ চাই এবং আগামী 3 বছরের মধ্যে এই কোম্পানিটাকে আমি 3 গুণ বড় করতে চাই। দ্যাট ইজ মাই অবজেক্টিভ। নাও ইউ ডিসাইড হাউ উইল এক্সিকিউট আওয়ার রেসপন্সিবিলিটি। এভাবে আপনাকে কিন্তু প্রত্যেকটা জিনিস ক্লিয়ারলি ফাইন্ড আউট করতে হবে। নাম্বার 3, প্রচুর গবেষণা করতে হবে। প্রচুর গবেষণা বলতে আমি কি বলছি? গবেষণা বলতে আমি বলছি যে আপনি যখন বিজনেসটা শুরু করবেন তখন ওই রিলেটেড অ্যানালিসিস করেন, ওই রিলেটেড ভিডিও দেখেন, ওই রিলেটেড বিভিন্ন এক্সপেরিয়েন্স পার্সনদের সাথে কথা বলেন, ওই রিলেটেড মার্কেট ভিজিট করেন, তথ্য সংগ্রহ করেন, প্রাইসিং স্ট্র্যাটেজি কি সেটা কালেক্ট করেন, অ্যাডভার্টাইজমেন্ট স্ট্র্যাটেজি কি কালেক্ট করেন, কস্টিং কত হবে, র ম্যাটেরিয়াল কোথা থেকে আসবে কালেক্ট করেন। অর্থাৎ সমস্ত ইনফরমেশন আপনাকে নিয়ে
ব্যবসা শুরু করার আগেই গবেষণা করতে হবে, যাতে করে ব্যবসা শুরু করার পরে যেন আপনি এমন সিচুয়েশন না হয় যে এই তথ্যটা তো আমি জানতাম না, আহা এটার প্রাইসিং কত হবে এটা তো আমি বুঝি নাই, আচ্ছা এটার লাভ কত দিতে হবে এটা তো বুঝি নাই, ডিস্ট্রিবিউটর করতে হলে 10টা চ্যানেল করতে হবে এটা তো আমি জানতাম না। আপনি যেন প্রত্যেকটা জিনিস আপনাকে প্রোডাকশন থেকে শুরু করে প্রোডাকশনের আগে থেকে শুরু করে, নট অনলি ফ্রম প্রোডাকশন, বিফোর প্রোডাকশন ইউ হ্যাভ টু অ্যানালাইজ, অর্থাৎ র মেটেরিয়াল কোত্থেকে আসবে, কয়জন লোক লাগবে, প্রোডাকশন কত ইউনিট হবে, কত ইউনিট বিক্রি হবে, কার মাধ্যম দিয়ে বিক্রি হবে, কত প্রাইসে বিক্রি হবে, অ্যাডভার্টাইজমেন্ট কি হবে, লিগ্যাল ফ্যাসিলিটি কে দিবে, অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে দেখবে, সমস্ত বিষয় আপনাকে গবেষণা করতে হবে, দেন ইউ হ্যাভ টু এন্টার ইন বিজনেস। প্রশ্ন আসতে পারে যে আমি এই গবেষণা কিভাবে করব। আপনি এর আগে বলেছিলাম যে গবেষণার কিছু ডেটা পাওয়া যায়, কিন্তু এই টাকা আপনার পক্ষে বেয়ার করা সম্ভব না, আপনাকে নিজে মার্কেটে বের হতে হবে। আপনি ভাববেন যে আমি একজন উদ্যোক্তা এত টাকা ইনভেস্ট করব, আমার বের হওয়ার দরকার কি, আমি 10 জন লোক দিয়ে আমি এটার সার্ভে করে নেব। নো, নিজে বের হবেন, নিজে দেখবেন যে আসলে আপনার এই ইনভেস্টমেন্টের অপরচুনিটি কি আছে, মার্কেটের সিচুয়েশন কি, এই প্রোডাক্ট চলবে কি চলবে না। হঠাৎ করে আপনি কলম একটা তৈরি করার ডিসিশন নিলেন, কিন্তু কোন কলমটা মার্কেটে বেশি চলে, কোনটার মার্কেট শেয়ার কত, 5 টাকার কলম বেশি চলে, 15 টাকার কলম বেশি চলে, নাকি ব্র্যান্ডেড কলম বেশি চলে যেগুলোর অনেক বেশি দাম, সেভাবে চিন্তা করেন। এগ্রিকালচার প্রোডাক্টের ক্ষেত্রে আমার কি ফ্রুটস বেশি চলে, আমার কি কি বলে মাছ বেশি চলে, আমার কি শাকসবজি বেশি চলে, বা কোনটা সবসময় চলে, ওই বিষয়গুলো আপনাকে গবেষণা করতে হবে। নাম্বার 4, পরীক্ষামূলক বাজারে অ্যাক্সেস। আপনি যে কোনো বিজনেস শুরু করার আগে সবসময় মনে রাখবেন, এর আগে আমি বলেছিলাম যে পাইলট প্রজেক্ট হিসাবে ছোট আকারে শুরু করেন। তাহলে আপনি যখন পরিকল্পনা করবেন বিনিয়োগের ক্ষেত্রে, সেক্ষেত্রে অবশ্যই একবারে বড় ইনভেস্টমেন্টে না যে আগে পরীক্ষামূলক বাজারে ঢোকার জন্য আপনি ইনভেস্ট করেন। যেমন আপনাদের মধ্যে যারা মনে করেন যে ট্রেডিং বিজনেস করবেন, হয়তো অল্প সময়ের জন্য আগে বিজনেসটা করে দেখতে চান যেটা কেমন বিজনেস, দেন আমি আস্তে আস্তে আগাবো। তাহলে আপনি পরীক্ষামূলক বাজারে আপনি আগে ঢোকেন, ঢুকে দেখেন যে এটার ফিডব্যাক কেমন, প্রোডাক্টটা সবাই ভালো বলছে কিনা, প্রাইস ঠিক আছে কিনা, আমি যদি এটাকে এখন কি বলে অ্যাডভার্টাইজমেন্ট দিই তাহলে এটা কেমন চলবে। সো ওই বিষয়গুলো পরীক্ষামূলক বাজারে আপনি আগে ঢুকে দেখেন যে এইটার ফিডব্যাক কেমন। তাহলে নাম্বার 4 আমি বললাম পরীক্ষামূলক পাইলট প্রজেক্ট হিসেবে বাজারে ঢোকা। এবং নাম্বার 5 হচ্ছে আর্থিক পরিকল্পনা সম্পূর্ণ রাখা। সম্পূর্ণ মানে কি, আমি আপনাদেরকে বলছিলাম মনে করে দেখেন যে 20 লাখ টাকা এখন কারেন্ট ইনভেস্টমেন্ট লাগবে, 10 লাখ টাকা আপনার নিজের, 5 লাখ টাকা আপনার ফ্যামিলি, 5 লাখ টাকা আপনার রিলেটিভ থেকে আসবে। কিন্তু আপনার মনে আছে যে আমার আরো 10 লক্ষ টাকা লাগবে, সেটা কে দিবে? আপনি আগে থেকে আপনার ফ্রেন্ড বা আপনার যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদের সাথে কথা বলে রাখলেন যে আমার কিন্তু আরো 10 লাখ টাকা ইনভেস্টমেন্ট লাগতে পারে, ইন দ্যাট কেস কে আমাকে দিবা, তুমি দিবা না ও দিবা, দিলে সেক্ষেত্রে তুমি কি হিসাবে দিবা, তুমি কি ইনভেস্টর হিসেবে ঢুকবা। এইটাকে আমি বলছি যে আর্থিক পরিকল্পনাটা একদম সম্পূর্ণ রাখতে হবে, এর মধ্যে কোনো গ্যাপ না থাকা। কেন? ওকে, কেউ একজন আনমিউট আছেন, প্লিজ মিউট করবেন। আচ্ছা, কেউ একজন ওকে, এখন আমরা আসবো যেটা আমরা এর আগে পড়েছিলাম, সোর্ট অ্যানালিসিস। সো সোর্ট অ্যানালিসিসে আমরা আজকে একটু ডেপথে ঢুকবো, যাতে করে আমরা এই একটা ভিডিও আপনাদেরকে একটু পরে দেখাবো সোর্ট অ্যানালিসিসের। কিন্তু তার আগে আপনাদেরকে চিন্তা করতে হবে যে আপনি যেই বিজনেসটা ডিসাইড করছেন, আপনাদের লিখতে হবে যে আপনার বিজনেসের ইন্টারনাল স্ট্রেংথ কি কি আছে, শক্তিগুলো কি কি আছে, উইকনেস গুলো কি কি আছে, অপরচুনিটি কি কি আছে এক্সটার্নাল, এবং থ্রেট কি কি আছে। তাহলে সোর্ট অ্যানালিসিস, কোন একটা বিজনেস শুরু করবেন কিন্তু সোর্ট অ্যানালিসিস করবেন না,
এটা কখনোই হবে না। স্ট্রেংথ এটা হচ্ছে কোম্পানির আপনার ইন্টারনাল উইকনেস, আপনার ইন্টারনাল অপরচুনিটি, এক্সটার্নাল থ্রেট, এক্সটার্নাল। তাহলে স্ট্রেংথ গুলো কি কি আছে এগুলো 1 by 1 লিখবেন, উইকনেস 1 by 1 লিখবেন, অপরচুনিটি ফিউচারে কি কি আছে 1 by 1 লিখবেন, থ্রেট কি কি আছে সেগুলো 1 by 1 লিখবেন। চলুন আমরা একটা ভিডিও দেখে আমরা বোঝার চেষ্টা করি, এরপরে ওই ভিডিওটার আমরা অ্যানালিসিস করব যে আমরা কি বুঝলাম। চলছে বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ, 100 দিনে 10,000 বিজয়ী, প্রতিদিন 5টি স্মার্টফোন। SWOT অ্যানালিসিস। বিজনেস পড়েছি কিন্তু SWOT অ্যানালিসিস শুনিনি এমন মানুষ কিন্তু একটাও পাওয়া যাবে না। আমরা সবাই জানি যে 2x2 ম্যাট্রিক্স, যেখানে থাকে স্ট্রেংথস, উইকনেস, অপরচুনিটিস এবং থ্রেটস। এবং আমরা এটাও জানি প্রতিটার আন্ডারে আমাদেরকে পয়েন্ট করে লিখতে হয়। কিন্তু আমরা হয়তো বা অনেকেই জানি না SWOT অ্যানালিসিস কেন করতে হয়, কখন করতে হয় এবং কিভাবে করতে হয়। আজকে বেসিক্যালি আমরা এই 3টা প্রশ্নের উত্তর দেব। প্রথমে আসা যাক স্ট্রেংথস। আমার যদি একটা স্ট্রেংথ থাকে আমি এটাকে কি চেষ্টা করবো? আমি চেষ্টা করবো এটাকে আরো বিল্ড করতে, জিনিসটাকে আরো শক্তিশালী করতে। অপরচুনিটিস, আমার যদি কোনো একটা সুযোগ থাকে আমি সবসময় চেষ্টা করবো ওই সুযোগটা গ্র্যাব করার জন্য বা অপরচুনিটিটা ক্যাপিটালাইজ করার জন্য। এরপর আসা যাক উইকনেস। সহজেই বোঝা যাচ্ছে আমার যদি কোনো উইকনেস থাকে আমি সবসময় চেষ্টা করবো উইকনেসটা সরিয়ে ফেলতে বা কমিয়ে ফেলতে, যেন উইকনেসটা একবার মিটিগেট করে ফেললে আর কখনো যেন না আসে। এবং ফাইনালি আসে হলো থ্রেটস। অফকোর্স থ্রেটস আমাকে আইডেন্টিফাই করতে হবে। কথায় বলে না, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আমি যদি আগে থেকে প্রিভেন্ট করতে পারি কোনো একটা থ্রেট, তাহলে কিন্তু আমার আসলে পরে যে কিওর করা লাগবে না। সো স্ট্রেংথ বিল্ড করব, অপরচুনিটি ক্যাপিটালাইজ করব, উইকনেস মিটিগেট করে ফেলবো এবং ফাইনালি থ্রেটটাকে আইডেন্টিফাই করব, যেন থ্রেট আসার আগেই আমি একটা ব্যবস্থা নিতে পারি। এরপর আসা যাক এদের মধ্যে কিন্তু একটা রিলেশন আছে। প্রথম রিলেশনটা হলো স্ট্রেংথস এবং অপরচুনিটিজের মধ্যে। আমার যে স্ট্রেংথটা আছে ওই স্ট্রেংথ দিয়ে আমি কিন্তু আমার অপরচুনিটি ক্যাপিটালাইজ করার চেষ্টা করব। SWOT কিন্তু অনেকেই জানে যেটা পার্সোনাল লেভেলেও করা যায়। যেমন আমার একটা স্ট্রেংথ বা আমি অঙ্ক ভালো পারতাম, আমি চিন্তা করলাম বাংলাদেশে প্রচুর মানুষ অঙ্কে একটু দুর্বলতা আছে, সেখানে একটা বিশাল অপরচুনিটি আমি দেখলাম। আমি আমার অঙ্কের ভিডিওগুলো 10 মিনিটস করে যখন আপলোড করে দিলাম, অনেক মানুষ এখান থেকে আসলে সুবিধা ভোগ করলো। আমি আমার স্ট্রেংথটাকে কাজে লাগিয়ে একটা বিশাল আনট্যাপড অপরচুনিটিটাকে ক্যাপিটালাইজ করলাম। সেইভাবে আমি একটা আমার উইকনেসের কথা বলি। আমি যখন কথা বলি তখন দেখা যায় যে বাংলার সাথে অনেক সময় ইংলিশ চলে আসে। এটা থ্রেট কি? হয়তোবা অনেকের কাছেই এটা দুর্বোধ্য মনে হতে পারে, আমি যেটা বোঝানোর চেষ্টা করছি সে নাও বুঝতে পারে। অথবা অনেকের কাছে মনে হতে পারে একটু বিরক্তিকর, আরে সে তো বাংলার সাথে ইংলিশ মিশিয়ে দিচ্ছে। সো সেটা হলো আমার থ্রেট। এবার আসা যাক এই যে অপরচুনিটিস এবং থ্রেটস এবং স্ট্রেংথ এবং উইকনেস, এখানে স্ট্রেংথ এবং উইকনেস হলো ইন্টারনাল, মানে আমার নিজের বা আমার কোম্পানির ভেতরের অবস্থা। সেম ভাবে অপরচুনিটিস এবং থ্রেটস হলো আমার কোম্পানির বাইরের বা এক্সটার্নাল। এখানে কিন্তু সবাই গুলিয়ে ফেলি। অলওয়েজ মনে রাখি এইখানকার যে দুটো জিনিস আছে স্ট্রেংথ এবং উইকনেস, আমি আমার অর্গানাইজেশনের ভেতর থেকে বের করে এখানে লেখা শুরু করব। এবং অপরচুনিটিস এবং থ্রেটস হলো আমার কোম্পানির বাইরের যে জিনিসগুলো আছে ওখান থেকে জিনিসগুলো বের করে এখানে লেখা শুরু করব। এবার আসা যাক এই যে আমি ইন্টারনাল জিনিসগুলো আছে স্ট্রেংথ এবং উইকনেস, এগুলো আমি কোথা থেকে পেতে পারি? প্রথমেই বলা যাক স্ট্রেংথ এবং উইকনেস যেহেতু কোম্পানির ভেতরের, তার মানে অফকোর্স কোম্পানির ভেতর থেকে বের করতে হবে। ভেতর থেকে কি আছে? এমপ্লয়িজ আছে, কাস্টমার আছে, রিসোর্সেস আছে, প্রসেসেস আছে। তো আমি যখন আমার নিজের স্ট্রেংথ বা উইকনেস বের করবো, আমি আমার এমপ্লয়ীদেরকে জিজ্ঞাসা করবো যে আমাদের কি অবস্থা না অবস্থা। আমি আমার রিসোর্সেস গুলো দেখবো যে আমার কি আছে না আছে, ওখান থেকে আমি বের করার চেষ্টা করবো আমার স্ট্রেংথ কি বা আমার উইকনেস কি। ফাইনালি প্রসেস, যে কোনো কোম্পানির একটা প্রসেস থাকে, যে প্রসেস অনুযায়ী সে কাজ করে। ওই প্রসেসের প্রতিটা স্টেপ আমাকে আইডেন্টিফাই করতে হবে এবং প্রতিটা স্টেপে দেখতে হবে যে কোন স্টেপ আমি সব থেকে ভালো পারি এবং কোন স্টেপে আমার উইকনেস আছে। তো এইভাবেই এই ইন্টারনাল ডেটাগুলো থেকে আমি আমার প্রাইমারি ডেটা কালেক্ট করব, যেটা কিনা আমার স্ট্রেংথ এবং উইকনেসের আন্ডারে চলে আসবে। এবার আসা যাক অপরচুনিটিস এবং থ্রেটস, যেটা কিনা আমাদের এক্সটার্নাল এনভায়রনমেন্ট থেকে নিতে হয়। তো যেহেতু অপরচুনিটিস এবং থ্রেটস এক্সটার্নাল এনভায়রনমেন্ট থেকে নিতে হয়, সো এক্সটার্নাল এনভায়রনমেন্টের যে সেকেন্ডারি ডেটাগুলো কি? এনভায়রনমেন্ট, ইন্ডাস্ট্রি, কম্পিটিশন। আমি আমার কোম্পানির বাইরে যে এনভায়রনমেন্ট আছে ওখান থেকে আমি বিভিন্ন পয়েন্টার নিব, যেই পয়েন্টারগুলো আমার কোম্পানিকে এফেক্ট করতে পারে। ইন্ডাস্ট্রি,
যে কোনো একটা ইন্ডাস্ট্রিতে একটা বিজনেস অপারেট করে, ওই ইন্ডাস্ট্রির অনেক ধরনের কেপিআই থাকে, অনেক লিগ্যাল বাউন্ডারি থাকে, অনেক সোশ্যাল বাউন্ডারি থাকে। সো ওই জিনিসগুলো আমার কোম্পানিকে কোনটা এফেক্ট করছে, কোনটাতে আমি অপরচুনিটিস পাচ্ছি এবং কোনটা থেকে থ্রেটস আসার চান্স আছে, ওটা বের করবো। এবং ফাইনালি কম্পিটিশন। কোনো একটা কোম্পানি যখন কাজ করে তার কিন্তু আশেপাশে অনেক কম্পিটিশন থাকে। তো কম্পিটিশনগুলো দেখেও কিন্তু আসলে জাজ করা যায় যে নেক্সট কোন থ্রেটটা আসছে বা নেক্সট কোন একটা অপরচুনিটি আমি ক্যাপিটালাইজ করতে পারি। এবার আসি যাক শর্ট অ্যানালিসিসের একদম ইন এ নাটশেল। সো স্ট্রেংথসকে বিল্ড করতে হয়, অপরচুনিটিসকে ক্যাপিটালাইজ করতে হয়, এবং তোমার স্ট্রেংথস দিয়ে কিন্তু তোমার অপরচুনিটিকে ক্যাপিটালাইজ করবা। সেম ভাবে উইকনেসগুলোকে মিটিগেট করতে হবে এবং থ্রেটসগুলোকে আইডেন্টিফাই করতে হবে। স্ট্রেংথস এবং উইকনেস হলো ইন্টারনাল অর্গানাইজেশনে, অপরচুনিটিস এবং থ্রেটস হলো এক্সটার্নাল অর্গানাইজেশনে। সো ফাইনালি আমাদের এই কাজ করার পরে আমি আমার অ্যানালিসিস পেয়ে গেলাম। অ্যানালিসিস পাওয়ার পরে আমি বেসিক্যালি ইনসাইটস বা আইডিয়াস পাবো যে আমার আসলে কি কি অবস্থা বা আমার সিনারিও কি বা কোন কারণে আমার কোম্পানিতে কোন জিনিস হচ্ছে, এবং আমি যদি ইনসাইটস বা আইডিয়াস পেয়ে যাই ওইটার বেসিসে আমি আসলে একটা অ্যাকশন প্ল্যান দিব। সো এটাই হলো একটা সর্ট করার ফাইনাল আউটপুট, যে আমি একটা ইনসাইট বা আইডিয়া থেকে আমি একটা অ্যাকশন নিচ্ছি। এখন একটা প্রশ্ন আসতেই পারে, আমি তো পুরো মডেলটা বুঝলাম, এটা তো একটা থিওরি, এটাকে যদি আসলে রিয়েল লাইফে অ্যাপ্লাই করা যায় তাহলে কেমন হয়? তো আমরা সেটাই করার চেষ্টা করব। 10 মিনিট স্কুলের আমরা একটা শর্ট অ্যানালিসিস করি। সো ফার্স্টেই স্ট্রেংথ। আমাদের স্ট্রেংথ হলো আমাদের যে ভিডিও কন্টেন্ট আছে বা কুইজ কন্টেন্ট আছে এই সবগুলা একেবারেই ফ্রি, তার মানে এগুলার কস্ট হলো 0। এখান থেকে আমি কি অপরচুনিটিস ডিরাইভ করতে পারি? সারা বাংলাদেশের যে কোনো স্টুডেন্টের কাছে আমি পৌঁছে যেতে পারি, কারণ এটা কিনতে একটা পয়সাও টাকা লাগে না। তো যেহেতু ভিডিওগুলো ফ্রি, এটা হলো আমার স্ট্রেংথ। আমার অপরচুনিটিস হলো আমি সবার কাছে বিনা পয়সায় পৌঁছে দিতে পারি। এবার আসা যাক উইকনেস। 10 মিনিট স্কুলের অলমোস্ট সব মেম্বারই ঢাকায় থাকে। তো ঢাকায় আমি যেভাবে বিভিন্ন স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে যে এটার প্রচারণা চালাতে পারি, ঢাকার বাইরের কিন্তু সব জায়গায় যেতে পারি না। সো আমার থ্রেট হলো ঢাকার হয়তো বা প্রচুর মানুষ 10 মিনিট স্কুলের ব্যাপারে জেনে যাবে, কিন্তু ঢাকার বাইরের হয়তো বা অনেকেই 10 মিনিট স্কুলের ব্যাপারে জানবে না। তো এই যে আমি আমার স্ট্রেংথস এবং উইকনেস বের করলাম, এখান থেকে কিন্তু আমি আমার অপরচুনিটিস এবং থ্রেটসও পেয়ে গেলাম। তো এখন আমার অ্যাকশন প্ল্যান হলো এই অপরচুনিটিসটা ধরার জন্য আমার কি করতে হবে, এবং এই থ্রেটটা আমি যদি আইডেন্টিফাই করে সরিয়ে দিতে চাই তাহলে 10 মিনিট স্কুলের কি করা দরকার, এবং এটাই হলো একটা শর্ট অ্যানালিসিসের ফাইনাল আউটপুট। আসেন এবার আমরা শর্ট অ্যানালিসিসটা একটা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখালাম, যেটা গতবার শুধুমাত্র মুখে বলেছিলাম শর্ট অ্যানালিসিস এবং কেন করা দরকার। তাহলে শর্ট অ্যানালিসিস নিয়ে আমাকে কেউ একজন আপনাদের মধ্যে বলেন কতটুকু বুঝলেন, এবং আপনি যা অবজেক্টিভ নিয়ে বিজনেস করতে আসছেন সেটার সাথে মিলায় বলেন। যেমন আপনাদের মধ্যে কেউ একটা এক্সপোর্ট বিজনেস হয়তো করবেন, তাহলে আপনি এক্সপোর্ট বিজনেসের স্ট্রেংথ কি, আপনার উইকনেস কি বলবেন, আপনার অপরচুনিটি কি, আপনার থ্রেট কি বলবেন, যেগুলো এক্সটার্নাল। অথবা আপনারা এগ্রিকালচার বিজনেস করছেন, সেটার শর্ট অ্যানালিসিস করবেন, সেখানে আপনার ইন্টারনাল স্ট্রেংথ কি আছে, যেমন আপনার দক্ষ লোক থাকতে পারে, আপনার ভালো সেলসম্যান থাকতে পারে, জানি না, মানে আপনার ক্ষেত্রে আপনি ডিসাইড করবেন হোয়াট ইজ ইউর স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি এবং থ্রেট। এবং ফাইনালি অ্যানালিসিস করার পরে আপনি আমাকে বলবেন এখনই যে আমার এইটাকে আমি কিভাবে অপরচুনিটি নিয়ে যেতে পারি, অথবা এখান থেকে আমি কি অ্যাকশন নিতে পারি। যেমন ধরেন আমার উইকনেস, আমার দক্ষ লোক নাই, তাহলে আমার অ্যাকশন প্ল্যান কি হচ্ছে, আমাকে অবশ্যই এক্সপেরিয়েন্স কাউকে আমার বিজনেসে আনতে হবে। সো নাও আপ টু ইউ, আপনাদের মধ্যে কেউ একজন আমাকে বলেন শর্ট অ্যানালিসিস সম্পর্কে আপনার বিজনেসের এক্সাম্পল দিয়ে। আসসালামু ওয়ালাইকুম জি, রাবিয়া ইয়াসমিন। স্যার, আমি ছোট্ট করে বলার চেষ্টা করতেছি, কতটুকু হবে বুঝতে পারতেছি না। তো আগে আপনি আমাকে বলেন যে আপনি এই মডেলটা বুঝেছেন কিনা, এটা জি জি স্যার, কিছুটা হয়তো বুঝেছি। যে এখানে আমি শর্ট বলতে আমার মানে যা যোগ্যতা, অভিজ্ঞতা, মানে আমার যা আছে এবং যা হয়। রাবে, আপনি আমাকে প্রথম বলেন যে আপনি কি বিজনেস করতে চাচ্ছেন। হ্যাঁ, আমি বিজনেস করতে চাইতেছি ট্রেনিং প্লাস প্রোডাক্ট তৈরি। ট্রেনিং দিবেন এবং ট্রেনিং দিব, এখানে আমি কর্মসংস্থানের সৃষ্টি করব প্লাস প্রোডাক্ট সেল করব। কি প্রোডাক্ট সেল করবেন? হ্যাঁ, সেটা আমার কাপড়ের উপরে, বিশেষ করে কাপড়ের উপরে, পোশাক থেকে, হ্যাঁ পোশাকের উপরে নির্ভর করে
থান কাপড় থেকে ব্রোক, স্কিন প্রিন্ট, হাতের কাপড়, মানে ওকে, হাতের কাজ, এবং আচ্ছা আস্তে আস্তে যদি আমি পারি ট্রেনিং এর অন্য অন্য সাইড, যেমন ইলেকট্রিক সাইড, তারপরে রিক্সা, অটো রিক্সা, মানে ছোট ছোট যেই ট্রেনিং এর মাধ্যমে মানে ই করা যায়, এটা এক এক সাইড বাড়ানোর আমার ওকে পরিকল্পনা আছে। তো ওকে, এটা, ফেয়ার এনাফ। হ্যাঁ, এবার আপনি বলেন আপনার স্ট্রেংথ কি আছে, উইকনেস কি আছে, জি, opportunity এখন কি আছে? এটার মধ্যে আমার আছে পোশাকের উপরে আমার বিশেষ অভিজ্ঞতা আছে, কিছু ট্রেনিংও আছে হুম, বিশেষ 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 ক্ষেত্রে, এবং আমার মোটামুটি 7-8 বছরের অভিজ্ঞতা বিজনেস আকারেই আছে। ওকে, তো তাহলে হ্যাঁ, আমার এক্সপিরিয়েন্স ইজ জনবল ইউর আছে, স্ট্রেংথ। ওকে, জনবল আছে ইনশাল্লাহ, এবং আমাদের মার্কেট ভ্যালু আমি যতটুকু যাচাই করছি মানে কাছাকাছি আছে, আমার আর একটু ইমপ্রুভ দরকার। ট্রেনিং এর সাইডটাও আমার জনপ্রিয়তা আছে, বাট আমার আরো মানে কম্পিটিশন আরো বেশি নিতে চাইতেছি, মানে চ্যালেঞ্জ বেশি নিতে চাইতেছি। আচ্ছা আমি ওয়ান বাই ওয়ান জিজ্ঞেস করি, তাহলে বুঝতে সুবিধা হবে আচ্ছা ঠিক আপনার আছে। জন্য, আমার জন্য। তাহলে স্ট্রেংথ গুলো আপনি বললেন, আপনার দক্ষ জনবল আছে, জি আপনার অভিজ্ঞতা আছে, জি, লোকজন, আপনার গুডউইল আছে, অর্থাৎ হ্যাঁ মানুষজন আমার আপনার জমি আছে সম্পর্কে কিন্তু জানে। অর্থ নাই। হ্যাঁ, এবার আসেন আপনার এক মিনিট আগে একজনটা শেষ করে তারপরে আরেকজন পরে। আচ্ছা, তারপরে এবার আসেন রাবেয়া, আপনার উইকনেস কি একটু আইডেন্টিফাই করে বলবেন? উইকনেস হচ্ছে আমার মেন, সেটা হচ্ছে জমি আছে এবং আমার স্বল্প সংখ্যক লোক, মানে আমি যত বড় একটা প্ল্যান করছি ওরকম লোকটা আমি নিতে পারবো, কিন্তু আর্থিক সংকটের কারণে আমি নিতে পারছি না। মানে তাহলে আমার প্ল্যান উইকনেস হচ্ছে আপনার মেনই আর্থিক, ক্যাপিটাল, টাকা। হ্যাঁ ক্যাপিটাল। ওকে ওকে, এবার আসেন তাহলে উইকনেস কি আপনি বলছেন একটাই, যে হ্যাঁ আপনার একটাই টাকার অভাব? মেন, হ্যাঁ মেন এটাই। ওকে, আর বাকি, হ্যাঁ আর বাকি ইনশাল্লাহ আমি টাকা পাইলে মেকআপ করতে পারবো, প্ল্যান সেট আপ আছে। আর আচ্ছা এবার আরেকটা জিনিস যেটা জি বলেন, উইকনেস এর আর কিছু আছে আপনার উইকনেস? না ওরকম নাই, তবে থ্রেড যেটা, থ্রেডটা তো আসলে অ্যানালাইসিস ওটা ফিল্ডে না নামা পর্যন্ত বুঝতে পারতেছি না। না তো না না, ওরকম এক মিনিট, এবার আমাকে বলেন অপরচুনিটি কি আছে আপনার নেক্সট ফিউচারে, যা বিজনেস করতে চাচ্ছেন এটার অপরচুনিটি কোথায় কোথায় আছে সেটা একটু বলেন। স্যার এটা বাংলায় বললে আমার জন্য সুবিধা হচ্ছে। আচ্ছা, অপরচুনিটি মানে হচ্ছে যে এই বিজনেসটা বাড়ার কি সুযোগ আছে, হ্যাঁ ইনশাল্লাহ। আর কোথায় আছে? এটা কি হ্যাঁ নারায়ণগঞ্জ থেকে আমার টোটাল বাংলাদেশ নিবেন কিনা আপনার? স্যার আমার এখানে আমি খুলেই বলতে চাইতেছি, আমার গাজীপুরে নিজেদের শ্বশুর বাড়ি, আমার 35 সূত্রে ওর বাবার এখানে বিশাল অঙ্কের ইনশাল্লাহ জমি আছে আমার, এখানে আমি স্থায়ীভাবে পারবো। এবং আমার বাবার বাড়ি মুর্শিদপুরে, দাদার বাড়ি ওইখানেও নিজেদের জমি, আমার প্ল্যান আছে আমি যদি এখানে আচ্ছা ওকে, করতে পারি। আমি বুঝছি, আমি শুধু পয়েন্ট গুলো করি, সেটা হচ্ছে যে আপনার বের করতে হবে যে আপনি কি শুধু গাজীপুরে বিজনেস করবেন নাকি না না, এই আমি যদি অপরচুনিটি সাকসেস ঢাকা, হই, নারায়ণগঞ্জ, বাংলাদেশের অন্যান্য জায়গাতেও আছে আপনার বিজনেসের না অপরচুনিটি? আমার অলরেডি এখন শুধু গাজীপুরেই আছে। আচ্ছা ওকে, তাহলে ফিউচারে আপনি এই ফিউচারে, বিজনেসটা হ্যাঁ বাড়াতে ফিউচার পারবেন, হ্যাঁ ফিউচারে আর বাড়াতে পারবেন। এবার আমি যদি আসেন, সাকসেস দেখাইতে পারি হুম, এবং নিজেকে আরো আত্মবিশ্বাসী করতে পারি, ইনশাল্লাহ আমার আছে। আচ্ছা, আর জি আপনার থ্রেড কি কি আছে? আপনি যে প্রোডাক্টটা বিক্রি করবেন বা যে ট্রেনিংটা আপনি দিবেন, জি এইটার কম্পিটিটর অথবা আশপাশে আপনার থ্রেড কি আছে যার কারণে আপনার বিজনেস? আশপাশে মানে ওরকম আমি কাভার করতে পারবো না, উল্লেখযোগ্য এরকম ইনশাল্লাহ নাই, আল্লাহ যদি প্রদত্ত কোনো গজব না দেয়। আচ্ছা, তার মানে আপনি ওই জায়গাগুলোতে আপনি বলছেন যে তেমন মেকআপ কোনো করতে পারবো থ্রেড নাই। ছোটখাটো, হ্যাঁ ছোটখাটো আচ্ছা, সমস্যা থাকলে এটা মেকআপ করতে পারবো ইনশাল্লাহ। বাট আপনাকে আইডেন্টিফাই করতে হবে, থ্রেড অবশ্যই আছে, সেটা প্রাইসিং এর দিকে হতে পারে, হয়তো বা আমি বুঝতে পারতেছি না, আরো পরামর্শ কম্পিটিটর হতে দরকার। পারে। যেমন আপনার কি অনলাইন, এটার অনলাইন কোনো কিছু আছে? জি জি জি, হ্যাঁ এটা একটা দুর্বল পয়েন্ট, জি স্যার আমার এটা নলেজ ছিল না। তাহলে অনলাইন হ্যাঁ কিন্তু আপনাকে খুলতে হবে, আদারওয়াইজ এটা আপনার অন্যান্য কাস্টমাররা আপনার ওই জায়গাটা কভার করে নেবে, অথবা যারা আপনার ট্রেনিং নিচ্ছে জি হ্যাঁ। তারাও কিন্তু আপনার জন্য আর কিছু এটাও কিছু। আবার একটা পরামর্শ, মানে মনে মনে আমি ভাবছি যে যেহেতু আমি অনলাইনের দিকে একটু কম বুঝি, তাহলে আমি যদি টাকা পাই ওই ওই সোর্সে একজন লোক রাখা গেল। ওকে, আচ্ছা, সো জি এই গেল হচ্ছে আপনার 4টা পয়েন্ট আলোচনা হলো। নাও জি আপনার অ্যাকশন পয়েন্ট কি? অ্যাকশন পয়েন্ট হচ্ছে যে আপনার এই মুহূর্তে ক্যাপিটালের শর্টেজ, তাহলে এটাকে আপনি কিভাবে কভার করবেন, টাকাটা আপনি স্যার কিভাবে আমি ম্যানেজ করবেন? আমি আমার মানে আপনাদের ট্রেনিং শেষ হওয়ার পরে আমার পরিকল্পনাটা আমি ডেমো আকারে, মানে ওই যে পদ্মা সেতু যেমন কাল্পনিক ভাবে আপনারা টিভিতে দেখান, আমি হুম, এরকম আমার জমির উপরে একটা ড্রয়িং করার পরে আমি ওইভাবে সাজাবো। ওকে, সাজানোর পরে আমার গার্জিয়ান আছে,
তারপরে আমাদের ব্যাংক আছে, আমি একটা ব্যাংকের সঙ্গে ইসলামিক ব্যাংকের সঙ্গে মানে ট্রাস্ট ব্যাংকের সঙ্গে লেনদেন করতেছি ছোট আকারে। তো ওকে, জি, আমার লোকবল কাকে আমি কিভাবে নিয়োগ দিব এটা মানে একেবারে নাম ডেটাবেস সহ ফাইল করে আমি নামবো যখন নামি ইনশাল্লাহ। ওকে, ভেরি তো গুড। তখন আমি দেখবো যে আমার কত টাকা শর্ট আছে এবং আমি কত ছোট পর্যায় থেকে শুরু করবো। যখন আমার ড্রয়িংটা হয়ে যাবে তখন আমি একটা সিঁড়ি করব নাকি একটা তালা করব, এটা আমি ডিসিশন নিতে পারবো স্যার। এটা আমার মনের একটা পরিকল্পনা স্যার, আমি কি সঠিক কিনা ভুল আমি জানতে চাই আপনার কাছে। কোনো কিছু সঠিক বা ভুল এই ক্ষেত্রে নাই আসলে। আপনি যখন সাকসেসফুল বিজনেস করবেন তখন ইউ আর সাকসেসফুল, যখন আপনি এটা ফেল করবেন তখন এইটা আপনার পিলার অফ সাকসেস হবে। অর্থাৎ আপনি যতবার ফেল করবেন ততবার ওইটা আপনার এক্সপিরিয়েন্স যোগ হবে এবং আপনি ওইখান থেকে আরো বেটার কিছু করবেন। সো ডিপেন্ডস অন আপনি কত সুন্দরভাবে এটাকে এক্সিকিউট করছেন। তো কোনো অসুবিধা নাই, আপনি যেভাবে করছেন আগান। এরপরে আরেকজন কেউ একজন বলতে চাচ্ছেন। থ্যাংক ইউ রাফি স্যার স্যার, আমি বলবো স্যার। শফিকুল বলেন, তারপরে আহমেদ আলী। স্যার আমি বলবো স্যার। খান শফিকুল বলেন। স্যার আমি অ্যাগ্রো বিজনেসের সাথে আছি, অ্যাগ্রো মেডিসিনের কাজ করছি। মূল কথা হচ্ছে কি, আমি স্ট্যান্ড বলতে আমার স্ট্যান্ড আছে, আমি মার্কেটটা চিনি, যেহেতু দীর্ঘদিন প্রায় 20 বছর মার্কেটিং সেলসে আছি, নো ডাউট এই মার্কেটটা চিনি। আর 2 নম্বর লট অফ এক্সপেরিয়েন্স। জি স্যার। আর প্রোডাক্টটাকে যে সোর্সের থেকে বিদেশ থেকে আমদানি করতে হবে এগুলো আমি প্রোডাক্ট ম্যানেজমেন্টের ব্যাপারে প্রোডাক্টের সোর্স গুলো প্রিন্সিপাল গুলো আমি চিনি, সহজে আমি প্রোডাক্টটা ইম্পোর্ট করতে পারি। জি স্যার। আর স্ট্রেংথ হচ্ছে কি, আমি প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে স্যার নলেজ আছে, যে প্রোডাক্টগুলো আমি মার্কেটিং করব সেই প্রোডাক্টগুলো স্পেসিফিক কি পয়েন্ট গুলো আমি জানি, যে কিভাবে প্রোডাক্ট প্রমোশন করব। মোটামুটি এগুলো সব এক্সপেরিয়েন্সের মধ্যে এক্সপেরিয়েন্স। জি স্যার। আর আমি আপনাকে স্পেসিফিকলি যে আপনার ক্যাপিটাল কি আপনার জন্য উইকনেস নাকি স্ট্রেংথ? স্যার ক্যাপিটালটা হচ্ছে আমার জন্য একটা উইকনেস পয়েন্ট। দ্যাটস মিন আমি যদি সারা বাংলাদেশে কাজ করতে চাই, আমার কম্পিটিটর হচ্ছে স্ট্রং কম্পিটিটর, স্কোয়াড বা এসকেপ, এশিয়া, ইউন সবাই অ্যাগ্রো বিজনেসের সাথে আছে, এখানে তারা অনেক বেশি স্ট্রং। এটা হচ্ছে আমার উইকনেস পয়েন্ট। যে অপর দিক থেকে আমার থ্রেট এই কোম্পানির প্রোডাক্টগুলো থ্রেট, তারা হচ্ছে ব্র্যান্ডিং পয়েন্ট প্রোডাক্ট, তাদের প্রোডাক্টগুলো আমার তো নিউ। আচ্ছা, আমি মোটামুটি বুঝতে পেরেছি, কিন্তু ওইটা আমি 1 by 1 জিজ্ঞেস করি। তাহলে আপনার ক্যাপাবল হিউম্যান রিসোর্স আছে কিনা? না, ক্যাপাবল হিউম্যান রিসোর্স এই মুহূর্তে নেই স্যার। তাহলে এটা একটা উইকনেস পয়েন্ট। জি স্যার। ওকে, আচ্ছা, তাহলে স্ট্রেংথ এবং উইকনেস আপনি পেয়ে গেলেন। আপনার অপরচুনিটি বিজনেসের জন্য ফিউচারে কি আছে? ফিউচারে বিজনেসের জন্য অপরচুনিটি হচ্ছে, যেহেতু এই মার্কেটটা এখনো পুরোপুরি কাল্টিভেট করা হয়নি, সেখানে একটা হিউজ মনে করেন 70% বা 60% মার্কেট কাভারেজ আছে সব কোম্পানি মিলে, সেখানে 40% এখনো ডিফিসিট আছে। এটা আমার জন্য একটা গ্রেট অপরচুনিটি আমি মনে করি স্যার, যে এখানে একটা। আপনার থ্রেট কি কি আছে? আপনার কম্পিটিটর অথবা কি কি থ্রেট আসতে পারে? মোড়ক লাগা হতে পারে, এগ্রিকালচার প্রোডাক্টে অনেক ঝামেলা থাকে, বীজ, যে কোনো কিছুতে আপনার থ্রেট কি কি হতে পারে, ঝুঁকি কি কি হতে পারে? ঝুঁকি মেইনলি স্যার, ঝুঁকি হচ্ছে যে বিদেশি, যেহেতু টোটালি বিদেশি নির্ভর প্রোডাক্ট গুলো বাংলাদেশে মার্কেটিং করা হয়, আমি যেহেতু ম্যানুফ্যাকচারার না, সেটা আমি বিদেশ থেকে যদি প্রোডাক্টটা না আনতে পারি, এটা আমার জন্য একটা থ্রেট হতে পারে, যে আমি তো আর প্রোডাক্ট পালাম না, আমি একটা ট্রেডিং, এটা আমার জন্য একটা থ্রেট, যে আমি প্রোডাক্টটা না আনতে পারলে আমার বিজনেসটা তো হয়ে যেতে পারে। তার মানে অন টাইম যদি আপনি ইম্পোর্ট না করতে পারেন তাহলে সেটা আপনার জন্য থ্রেট। জি স্যার। ওকে, সো ওই জায়গায় এখন এই যে আপনি থ্রেট গুলা পেলেন এবং আপনার উইকনেস গুলা পেলেন ক্যাপিটাল এবং হিউম্যান রিসোর্সের ক্ষেত্রে, আবার একইভাবে আপনি ইম্পোর্ট করার ক্ষেত্রে যে থ্রেট গুলা পেলেন, তাহলে এই জায়গাগুলোতে আপনি কিভাবে অ্যাকশন নিবেন, দ্যাট ইজ বেসিক্যালি এই শর্ট অ্যানালিসিসের বোঝার মূল উদ্দেশ্য। আচ্ছা, মোটামুটি আপনারা দুজন ক্লিয়ার। এখন আমি বাকি সবাইকে জিজ্ঞেস করছি ইন এ সেন্স, শিল্পী আমাকে একটা SMS দিয়েছেন, আপনার মেইল আমি পেয়েছি, বাট মেইলটা বাংলায় কিছু কিছু জায়গায় আমার জন্য ক্লিয়ার ছিল না। আমি আপনার সাথে কথা বলবো একটু পরে, আমি এটা শেষ করে নিই আগে। আর বাকি যারা বলতে চাচ্ছেন আমি সবার কাছে শুনছি না, কারণ সবার কাছে তো শোনা যাবে না। আমাকে শুধু আপনাদের মধ্যে
কেউ একজন বলেন যিনি এই সোট অ্যানালিসিসটা বুঝেন নাই, এরকম যদি কেউ থেকে থাকেন তাহলে আমাকে বলবেন যে আমি এটা বুঝি নাই। বাকি সবাই আমি ধরে নিব যে আপনারা বুঝেছেন, কারণ না বুঝে যেখানে এই ক্লাস থেকে যাওয়া যাবে না, বুঝতে হবে। কেউ না বুঝে থাকলে আমাকে বলেন, তাহলে আমি ধরে নিচ্ছি যে আপনারা বুঝেছেন। তাহলে আমি নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। আমার নেটওয়ার্কে একটু স্যার আমার নেটওয়ার্কে একটু প্রবলেম ছিল, তাই যদি একটু আবার বলতেন। ওকে, সোট অ্যানালিসিসটা হচ্ছে আপনি কতদূর শুনেছেন যদি একটু বলতেন আমাকে। স্যার আমি অনেকটাই মিস করছি, আমার নেটওয়ার্কটা অনেকক্ষণ ডিস্টার্ব দিচ্ছে। আচ্ছা, আমরা যেটা আলোচনা করেছি আমি জানি না কতটুকু আপনি শুনতে পান নাই, কারণ আপনি তো বলতে পারছেন না কতটুকু, বাট এটুকু বলি যে সোট অ্যানালিসিস হচ্ছে যে কোনো বিজনেস শুরুর ক্ষেত্রে আপনাকে বের করতে হবে যে আপনার স্ট্রেংথ কি কি আছে। মনে রাখবেন স্ট্রেংথ এবং উইকনেস দিজ আর ইউর ইন্টারনাল, আপনার কোম্পানির বা আপনার বিজনেসের জন্য অভ্যন্তরীণ বা ইন্টারনাল বিষয়। আর অপরচুনিটি কি আছে বা থ্রেট কি কি আসতে পারে, অপরচুনিটির বাংলা হচ্ছে কি কি সুযোগ বা বিজনেসের জন্য সুযোগ আসতে পারে, আর থ্রেটের বাংলা হচ্ছে ঝুঁকি, যে কি কি ভবিষ্যতে আপনার বিজনেসের জন্য ঝুঁকি আসতে পারে। তাহলে আপনি বিজনেস শুরু করার আগে অবশ্যই আপনাকে আপনার কোম্পানির স্ট্রেংথ বা বিজনেসের ইন্টারনাল স্ট্রেংথ বলতে আপনার দক্ষ লোক আছে কিনা, আপনার যথেষ্ট পরিমাণ টাকা আছে কিনা, আপনার মেশিনারি আছে কিনা, আপনার ল্যান্ড আছে কিনা, অর্থাৎ স্ট্রেংথ কি কি আছে সেটা আগে আইডেন্টিফাই করতে হবে। এরপরে আপনার উইকনেস বের করতে হবে যে আপনার কোম্পানির উইকনেস কি কি, যেমন টাকা হয়তো নাও থাকতে পারে কম, যেমন দুইজনের সাথে কথা বলছিলাম। তারপরে এমন হতে পারে যে কারো দক্ষ জনবল না থাকতে পারে। সো দিজ আর ইউর উইকনেস। অপরচুনিটি কোনগুলো আমরা বলছি যে আপনার ভবিষ্যতে আরো বিজনেসের সুযোগ আছে। এখন হয়তো গাজীপুরে বিজনেস করছেন, নারায়ণগঞ্জে বিজনেস করছেন, পরবর্তীতে ঢাকায় বিজনেস করার সুযোগ আছে, 64 জেলাতে বিজনেস করার সুযোগ আছে, অনলাইনের সুযোগ আছে। হ্যাঁ, সো এটা হচ্ছে অপরচুনিটি। তাহলে কি কি সুযোগ আছে সেটাকে বের করা, এবং কি কি থ্রেট আছে। থ্রেট বলতে ঝুঁকি, যেমন কম্পিটিটর কারা কারা আছে, আপনি যে প্রোডাক্টটা বিক্রি করতে চাচ্ছেন তার জন্য প্রতিযোগী কোম্পানি কেমন আছে, তাদের প্রাইসিং স্ট্র্যাটেজি কেমন, কত টাকায় তারা বিক্রি করে, আপনি কত টাকায় বিক্রি করেন। তাহলে এরকম আপনার বিজনেসের ক্ষেত্রে কি কি ঝুঁকি আসতে পারে, ফ্লাড আপনার বিজনেসকে এফেক্ট করতে পারে কিনা, করোনা আপনার বিজনেসকে এফেক্ট করতে পারে কিনা, ভূমিকম্প আপনার বিজনেসকে এফেক্ট করতে পারে কিনা, এরকম ন্যাচারাল ক্যালামিটিস আসলে আপনি কি করবেন। দিজ আর কাইন্ড অফ এক্সটার্নাল থ্রেটস। তাহলে আপনি এই চারটা জিনিস যদি বের করে ফেলতে পারেন যে আপনার বিজনেসের ইন্টারনাল এবং এক্সটার্নাল এই সোর্সটা যদি বের করে ফেলতে পারেন, তাহলে আপনি অ্যাকশনে যেতে পারবেন যে আমার তাহলে টাকা উইকনেস, তাহলে টাকা ম্যানেজ করতে হবে। আমার তাহলে দক্ষ লোকজন নাই, তাহলে আমাকে দক্ষ লোকজন রিক্রুট করতে হবে। আমার থ্রেট ফ্লাড আসতে পারে, তাহলে ফ্লাড আসলে আমি কোন সময় ফ্লাড আসে সেই সময় আমি এই জিনিসটাকে আমি অন্যভাবে ট্রিট করব। অপরচুনিটি কি কি আসতে পারে, আমার ফিউচারে আরো বিজনেস আসতে পারে, তাহলে কোথায় কোথায় বিজনেস করবো, এই জিনিসগুলো আপনার অপরচুনিটি। এভাবে সোট অ্যানালিসিস করে আপনি যখন বিজনেস শুরু করবেন অবশ্যই আপনাকে সোট অ্যানালিসিস করতে হবে। হোপ ইউ আর ক্লিয়ার। আপনি ক্লিয়ার হতে পেরেছেন যিনি জিজ্ঞেস করছিলেন? জি স্যার। ওকে, এখন আসেন আমরা দেখি বিনিয়োগ যখন আপনি করবেন তখন আপনি 5টা শব্দের বিষয়টাকে মনে রাখবেন। যেমন স্মার্ট। স্মার্ট বলতে আমরা বুঝি এস ফর স্পেসিফিক। আপনি কোনো একটা ইনভেস্ট করেন অথবা যে কোনো বিষয় যখন আপনি চিন্তা করবেন তখন আপনি অবশ্যই অবজেক্টিভটা বা বিনিয়োগটা স্মার্ট অবজেক্টিভ হতে হবে অথবা স্মার্ট ইনভেস্টমেন্ট হতে হবে। হোয়াট ডাজ ইট মিন? স্মার্ট মিনিংটা কি? এস ফর হচ্ছে স্পেসিফিক। আপনি যখনই কোথাও বিনিয়োগ করবেন অবশ্যই সেটাকে নির্দিষ্ট হতে হবে, স্পেসিফিক হতে হবে। আপনি মনে করছেন আমি ব্যাংকেও ইনভেস্ট করব, আবার আপনি মনে করছেন এগ্রিকালচার ইনভেস্ট করব, দেখি কোনটা ভালো হয়। আবার আপনি মনে করছেন অনলাইনেও আমি একটু ইনভেস্ট করে দেখি ওখানে কেমন হয়। আবার মনে করছেন যে না আমি একটু এক্সপোর্টও করে দেখতে পারি কোনটাতে। নো, দ্যাট ইজ নট দ্য রাইট ডিসিশন। আপনি যেই বিজনেস করতে চান আগে আপনি স্পেসিফিক হন, আপনি কোনটা করতে চান। হ্যাঁ, হতে পারে আপনি 3-4টা বিজনেস করবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু নাম্বার 1 কোনটা করবেন, নাম্বার 2 কোনটা করবেন। দেখা গেল নাম্বার 1 আপনি এগ্রিকালচার বিজনেস সিলেক্ট করেন,
নাম্বার 2, যদি এই বিজনেস সাকসেসফুল হতে হতে আমি এটার কিছু হোলসেল বিজনেস করব, কিছু রিটেল বিজনেস করব, একটা শোরুম দিব, একটা কারণ বাজারে একটা হোলসেল পয়েন্ট খুলবো, তো কথা তার মানে আপনি বিজনেসটাকে স্পেসিফিক করতে হবে আপনি কি করতে চান। নাম্বার 2 হচ্ছে এম, মেজারেবল। আপনাকে অবশ্যই মেজার করতে পারতে হবে। আপনি যে বিজনেসটার প্যারামিটার সেট করবেন সেটাকে মেজার করতে পারতে হবে। এক্সাম্পল দিচ্ছি, যে আপনি বললেন যে আমি আগামী বছর আমার বিজনেসটাকে বড় করতে চাই, এটা কোনো রাইট অবজেক্টিভ না, রাইট ইনভেস্টমেন্ট না। কত বড় করতে চান? আপনি কি দ্বিগুণ করতে চান? এখন 100 টাকা ইনভেস্টমেন্ট আছে, আপনি কি 200 টাকা করতে চান? সেটা বলেন নাই। আপনি কি বিজনেস করবেন সেটা বলেন নাই। তার মানে কি, আপনাকে বিজনেসের ইনভেস্টমেন্ট যখন করবেন তখন অবশ্যই স্পেসিফিক হতে হবে এবং এমন ভাবে অবজেক্টিভ সেট করবেন যাতে এটা মেজার করা যায়। আপনি এমন অবজেক্টিভ সেট করলেন যেটা মেজার করা যায় না, কারণ আপনি তো বলেননি যে কত টাকা বিজনেস করবেন বা কত পার্সেন্ট গ্রোথ নেবেন, কোনো নাম্বার নাই, তাহলে আপনি কিভাবে মেজার করবেন? নাম্বার 3, এ ফর অ্যাচিভেবল, অর্থাৎ আপনাকে এমন একটা বিনিয়োগ অথবা এমন একটা অবজেক্টিভ সেট করতে হবে যেটা অ্যাচিভেবল। আপনি চিন্তা করলেন যে আপনার কাছে আছে 5 লাখ টাকা আর আপনি প্ল্যান করছেন আপনি 5 কোটি টাকার বিজনেস করার, তাহলে আপনার কাছে যদি 5 লাখ টাকা থাকে, আপনি যদি 5 কোটি টাকার বিজনেস করার প্ল্যান করেন সেটা রাইট না। অথবা আপনার মাসে বিক্রি হয় হচ্ছে 1 লক্ষ টাকা, আপনি ডিসিশন নিলেন যে আমি মাসে 50 লক্ষ টাকা বিক্রি করব, যেটার কারেন্ট বিজনেস 1 লক্ষ টাকা। তাহলে এমন কোন নাম্বারকে টার্গেট নেওয়া উচিত হবে না যেটা বাস্তবসম্মত না। এরপরে আমরা বলছি আর ফর হচ্ছে রিলেভেন্ট। রিলেভেন্ট বলতে আমরা কি বলছি, যে আপনি যে বিজনেসটা করবেন সেটা রিলেভেন্ট হতে হবে, আপনার বোঝার মধ্যে আসতে হবে, আপনি যা করেন সেটার কাছাকাছি কিছু একটা হতে হবে। এখন আপনি বিজনেস করেন আইটির, হঠাৎ করে আপনি চিন্তা করলেন যে না এখন থেকে আমি এগ্রিকালচারের বিজনেসে নামবো, তাহলে আপনি না জেনে কিন্তু ওই কাজ করতে পারবেন না। আপনি ব্যবসা করেন হচ্ছেন এগ্রিকালচার, আপনি হঠাৎ করে ডিসিশন নিলেন আমি শেয়ার মার্কেটে ইনভেস্ট করব, নো, ইটস নট এ রাইট ডিসিশন। তাহলে অবশ্যই আপনি এমন কোন বিজনেস ইনভেস্ট করবেন যেটা আপনার সাথে রিলেভেন্ট, সম্পর্কিত, আপনি বুঝেন এরকম কিছু। টি ফর হচ্ছে টাইম বাউন্ড। আপনাকে অবশ্যই একটা টাইম সেট করতে হবে যে কত দিনের মধ্যে এই বিজনেস করতে চান, কত দিনের মধ্যে রিটার্ন পেতে চান, একদম স্পেসিফিক টাইম লাইন থাকতে হবে। তাহলে আপনি যখন বিনিয়োগ করবেন বা কোন একটা উদ্দেশ্য সেট করবেন বা লক্ষ্য সেট করবেন তখন অবশ্যই আপনাকে স্মার্ট ইনভেস্টমেন্ট হতে হবে, স্মার্ট অবজেক্টিভ হতে হবে। এস ফর স্পেসিফিক, এম ফর মেজারেবল, এ ফর অ্যাচিভেবল, আর ফর রিলেভেন্ট, টি ফর টাইম বাউন্ড। আমি যদি একটা এক্সাম্পল দেই যে আগামী 5 বছর পরে আমি আমার বিজনেসটাকে 3 গুণ করতে চাই, আগামী 5 বছর পর আমি আমার বিজনেসটাকে 3 গুণ করতে চাই, আমি কিন্তু এখানে বলি নাই কি বিজনেস করব, তাহলে স্পেসিফিক নাই। আচ্ছা, আমি যদি বলি আমি আমার অনলাইন বিজনেসটাকে বা কাপড়ের বিজনেসটাকে বা এগ্রিকালচার বিজনেসটাকে আগামী 5 বছরে 5 গুণ করতে চাই, তাহলে এখানে কিন্তু আপনি বলে দিলেন যে আমার অনলাইন বিজনেসকে 5 বছরে, টাইম বললেন 5 বছর মানে টাইম রিলেভেন্ট, যেহেতু আপনি এগ্রিকালচার বিজনেস করেন তাহলে বললেন এগ্রিকালচার বিজনেসে 5 গুণ করতে চাই। এখন 100 টাকার বিজনেস আছে, আমি 5 বছর পরে এটা 500 টাকার বিজনেস করতে চাই, হুইচ ইজ অ্যাচিভেবল। তাহলে আপনি যখন ইনভেস্টমেন্ট প্ল্যান করবেন অবশ্যই এই 5টা জিনিসকে মাথায় রাখবেন। এরপরে আমরা বলবো হচ্ছে বিনিয়োগ পরিকল্পনার গুরুত্ব বা উপকারিতা। আপনি যখন বিনিয়োগ করবেন তার পেছনে কি কি উপকারিতা এবং গুরুত্ব, কেন আমরা এই বিনিয়োগ পরিকল্পনা এত ভালো করে পড়ার চেষ্টা করছি, কেন SWOT অ্যানালিসিস বোঝার চেষ্টা করছি, কেন স্মার্ট ইনভেস্টমেন্ট নিয়ে আমরা এত কথা বলছি, কারণটা হচ্ছে বিনিয়োগকৃত অর্থের সুরক্ষা। অর্থাৎ আপনি যা বিনিয়োগ করবেন সেটার অর্থের যেন সুরক্ষা থাকে, আপনার ক্যাপিটালটা যেন নেগেটিভ না হয়, তাহলে এটা একটা কারণ। নাম্বার 2, আপনার পরিকল্পনা ব্যবসায়ের ঝুঁকি দূর করতে পারে। আপনি যদি প্রপারলি SWOT অ্যানালিসিস করেন তাহলে তো আপনি জানেন যে আপনার থ্রেট কি কি আছে, ঝুঁকি কি কি আছে,
তাহলে আপনার ঝুঁকি দূর করতে সাহায্য করবে। এটা দক্ষতা, আগ্রহ এবং সাবধানতার সাথে অধ্যয়ন করতে সাহায্য করে। ওই যে বলেছি প্রচুর গবেষণা করুন, তার মানে আপনি যখন একটা বিনিয়োগ প্ল্যান করবেন তখন আপনি প্রচুর গবেষণা করতে যে আপনার দক্ষতা বাড়বে, আপনার কাজের আগ্রহ বাড়বে এবং সাবধান হয়ে আপনি এটা বোঝার চেষ্টা করবেন। নাম্বার 4, সঠিক পরিকল্পনা একসাথে গ্রাহকদের প্রয়োজন এবং প্রতিযোগীদের বিবেচনা করে। তাহলে আপনি যদি কম্পিটিটর অ্যানালিসিস করেন যে আপনার থ্রেট কি কি, তাহলে আপনি প্রতিযোগী সম্পর্কে যারা যারা এই বিজনেস করে, যদি আপনি কলমের বিজনেস করতে চান তাহলে আপনাকে দেখতে হবে যে কারা কারা কলমের কোম্পানি আছে, ইকোনো আছে, ম্যাটাডোর আছে, এরকম আছে। আপনি যদি ফেব্রিক ওয়াশ কোন একটা সাবানের বিজনেস করতে চান তাহলে দেখতে হবে যে মার্কেটে কোন কোন কোম্পানির সাবান আছে। আপনি যদি একটা এমএফএস মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের বিজনেস করতে চান তাহলে মার্কেটে দেখতে হবে কে কে আছে, বিকাশ আছে, ইউক্যাশ আছে, এইটা আছে, সেইটা আছে। তার মানে প্রতিযোগী কোম্পানিকে আপনাকে যদি প্রপার প্ল্যান করেন তাহলে এটা আপনি গ্রাহকদের প্রয়োজন, কাস্টমার এবং প্রতিযোগিতার বিবেচনা করতে পারবেন। যদি সঠিকভাবে পরিকল্পনা করেন তাহলে উৎপাদন ব্যয়টা কমে আসবে, কারণ আপনি জানেন র ম্যাটেরিয়াল কবে কিনতে হবে, কত টাকায় কিনতে হবে, কত সময় লাগবে আসতে, এই সমস্ত কিছু দেখবেন আপনার প্রোডাকশন ব্যয়টাকে কমাই দিবে। পরিকল্পনা ব্যবসা পরিচালনা করতে দুর্বলতাগুলো শনাক্ত করতে পারে। ওই যে উইকনেস গুলো আপনি সোট অ্যানালিসিস জানলেন, তাহলে উইকনেস গুলো বা দুর্বলতাগুলো শনাক্ত করতে সাহায্য করবে যদি আপনি বিনিয়োগ পরিকল্পনা করেন। মূলধন বৃদ্ধি করতে সাহায্য করে। আপনি যদি ব্যবসার পরিকল্পনা প্রপারলি করেন তাহলে আপনার ক্যাপিটাল বাড়াতে সাহায্য করবে, অর্থাৎ বিনিয়োগ করবেন, প্ল্যান করবেন, লাভ করবেন, যার ফলে ডে বাই ডে এটা গ্রোথ হবে। জীবনযাত্রার মান বৃদ্ধি করতে সাহায্য করে, অর্থাৎ আপনি যখন ভালো বিজনেস করবেন, ভালো পরিকল্পনা করবেন, তখন ডেফিনেটলি আপনার ভালো ইনকাম বা গ্রোথ হলে এটা আপনার জীবনযাত্রার মানও বাড়াতে সাহায্য করবে। এবং ফাইনালি আমরা বলছি কর কমানোতে সাহায্য করে, অর্থাৎ আপনার যে ট্যাক্স, যেটা আমরা বলছিলাম ট্যাক্স রিবেট করতেও এটা সাহায্য করে। এই ছিল মোটামুটি আজকের আলোচনা আমাদের।